ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হ্যালো বন্ধুরা, এই গল্পের সিজন 1 আগে আপলোড করা হয়েছে আর এখন সকল পর্ব একসাথে আপলোড করা হলো। যারা যারা সিজন 1টা শুনছেন তারা একটু টেনে শুনে নেবেন, আর যারা যারা সিজন 1টা শুনেন নাই তারা পুরো গল্পটা শুনে যাবেন। থ্যাংক ইউ। পরিবেশটা যেন থমথমে নিস্তেজ করে তুলেছে। রাত ঠিক 10টা বেজে 30 মিনিট। মানুষের আনাগোনা কোলাহল যেন এক প্রাকৃতিক রূপ ধারণ করেছে। শুনশান রাস্তা, সেই রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে চলছে তার নিজ গন্তব্যে। হঠাৎ কিছু দূর যাওয়ার পর একটি লোকের চিৎকার আর আর্তনাদ ভেসে উঠেছে। কি হয়েছে তা দেখার জন্য একটু সামনে গিয়ে যেতেই দেখে একজন লোকের আশেপাশে কিছু ছেলেপেলে দাঁড়িয়ে আছে আর একটি লোকের হাতে ছুরি। হঠাৎ লোকটি বলে উঠল, ভাই আমাকে ছেড়ে দিন ভাই, আমি জানি না ভাই সেই 600 কোটি টাকার পাইলট পেনড্রাইভটা কোথায়, আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই। নাম আমার কবির সর্দার। মানুষ খুন করা আমার নেশা, আমার পেশা। কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমার সাথে চালাকি, এবার তোকে আমি এখানে জীবিত কবর দিয়ে রেখে যাব। কি ভেবেছিস আমি কিছুই জানি না? এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে বলেছিলাম যে জজ শনের যতগুলো গোপন তথ্য আছে সব আমার কাছে যেন আসে, আর তুই কি করলি? আমার সাথে চালাকি করলি। তোকে বলেছিলাম আমার সেই 600 কোটি টাকার পেনড্রাইভটা লাগবে। কোথায় কোথায় সেই 600 কোটি টাকার পেনড্রাইভ ফাইলটা? কোথায় সেই জ্যাকসনের বানানো নতুন রোবট দুইটা? কোথায়? এই বলে এই লোকটি উচ্চস্বরে হাসতে থাকে আর সামনে থাকা লোকটি খুব ভয় পেয়ে আছে। হঠাৎ লোকটি খেয়াল করলো গাড়ির পেছনে একটা মেয়ে। মেয়েটিকে দেখে লোকটি কিছু ইশারায় বোঝাচ্ছে যে গাড়ির ভেতরে কিছু আছে। অজানা মেয়েটি কিছু বুঝতে পারছে না সে কি বোঝাতে চাইছে। কিছু সময় পর বুঝতে পারে সে গাড়ির ভেতরে একটি ব্যাগ আছে। ব্যাগের ভেতর একটি ছোট্ট পেনড্রাইভ। ওই পেনড্রাইভটা নিয়ে ওকে এখান থেকে চলে যেতে বলে। মেয়েটি দেরি না করে সেই ব্যাগটি নিয়ে নেয় নিজের হাতে এবং তার মোবাইল বের করে সে ভিডিও করতে থাকে। হঠাৎ কবির সর্দার বলে উঠল, ওই দেখ, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। কোথায় আছে সেই 600 কোটি টাকার পেন ড্রাইভ আর রোবট যেটা জ্যাকসন বানিয়েছে? ওই তোরা আমার ছুরিটা দে, এর আজকে পুরো শরীরটা কেটে টুকরো টুকরো করে এই রাস্তার মাঝে ছড়িয়ে দিব, যেন এই রাস্তার আশেপাশে জঙ্গলি কুকুরগুলো যেন আসে, এর শরীরে রক্ত মাংস যেন তাদের ক্ষুধা মিটায়। হা হা হা। ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ ভাই, আমাকে মারেন না ভাই, আমাকে প্লিজ ছেড়ে দিন। এই বলে কবির সর্দার তার হাতে ছুরি দিয়ে লোকটির পেটের ভেতর ছুরি চালিয়ে দেয়। লোকটি চিৎকার করে ওঠে। তার চিৎকারে রাস্তার আশেপাশে পশু পাখি যেন কেঁপে ওঠে। লোকটি বলে উঠল, আজ আমি মরলেও কোনো সমস্যা নেই, কারণ তোকে মারতে একজন আজাদ হিসেবে একজন আসবে, আর সেদিন হবে তো শেষ দিন। কবির সর্দার এই কথা শোনার পর ওর কাছে গিয়ে বুক বরাবর ছুরি চালিয়ে দেয়। কিছু সময় পর ওর শরীরটা নিস্তেজ হয়ে যায় এবং সে পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে। এটা দেখে গাড়ির পিছনে থাকা অজানা মেয়েটি ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে একটু চিৎকার করতে গিয়েও পারল না। হঠাৎ করে কবির সর্দারের একটি লোক দেখতে পেল গাড়ির পেছনে একটি মেয়ে তাদের ভিডিও করছে। ছেলেটি বলে উঠল, বস বস, ওই দেখুন ওইখানে ওই গাড়ির পেছনে একটি মেয়ে আমাদের এই গোপন ভিডিও করছে। ছেলেটির কথা শুনে কবির সর্দার দেখল মেয়েটির হাতে একটি ছোট্ট ব্যাগ এবং সেই ব্যাগের উপর লেখা আছে যে অ্যাকশন দ্য সায়েন্টিস্ট। কবির সর্দারের মনে হলো সে যেটা খুঁজছে ওটা ওই মেয়েটার হাতে। কবির সর্দার হুঙ্কার দিয়ে বলে উঠল, আরে ওই তো ওই পেন ড্রাইভ ওই মেয়ের হাতে, ওই মেয়েকে ধর, ওর হাতেই সেই পেন ড্রাইভটা যেটা আমি খুঁজেছি, ওকে ধর। মেয়েটি ভয় পেয়ে ওখান থেকে ওর হাতে সেই ব্যাগটি নিয়ে মেয়েটি দৌড়াতে থাকে আর পেছনে কবির সর্দারের লোকেরা তাকে পিছনে থেকে ধরার চেষ্টা করতে থাকে। কিছু সময় দৌড়াতে দৌড়াতে মেয়েটি একটি জঙ্গলের ভেতর চলে আসে। গভীর জঙ্গলের ভেতর অন্ধকার। মেয়েটি তো তাও ছুটছে।
গভীর জঙ্গলের ভেতর অন্ধকার। মেয়েটি তাও ছুটে চলেছে তার নিজ প্রাণ নিয়ে। আর অন্যদিকে কবির সর্দারের লোকেরা তাকে হানা দিয়ে খুঁজতে লাগছে। হঠাৎ মেয়েটি একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এবং আশেপাশে কবির সর্দারের লোকেরা তাকে খুঁজতে থাকে। হঠাৎ মেয়েটির কাছে থাকা ফোনটি বেজে উঠতেই কবির সর্দারের লোকেরা তার কাছে যেতেই মেয়েটি দৌড়াতে থাকে। দৌড়াতে সে একটি রাস্তায় চলে আসে। পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে মেয়েটি দৌড়াতে থাকে। কিছু দূর যেতেই হঠাৎ মেয়েটি একটি বড় ট্রাক দেখতে পায়। মেয়েটি সেই ট্রাকের ভেতর উঠে পড়ে আর সে হাঁপাতে থাকে। সেই মেয়েটি ট্রাকের ভেতর কি আছে তার অজানা, তবুও সে সেখানে হাঁপাতে নিস্তেজ হয়ে যায়। কিছু সময় পর মেয়েটি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কিছু সময় পর ট্রাকের ড্রাইভারটি গাড়ির ভেতরে সে গাড়ির স্টার্ট দিয়ে তার নিজ গন্তব্যের দিকে ছুটে চলেছে এবং তার অজানা যে গাড়ির ভেতরে কেউ একজন আছে, তবুও সে তার নিজ গন্তব্যে ছুটে চলেছে। অন্যদিকে কবির সর্দারের লোকেরা এই মেয়েটাকে হানা দিয়ে খুঁজতে থাকে। আশেপাশে রাস্তার জঙ্গলের সব জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও মেয়েটির হদিস পায় না। তাকে না পেয়ে কবির সর্দারের লোকেরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে পিচ ঢালা রাস্তার উপর পড়ে আছে একটি লাশ। নির্জন জায়গা, মানুষের কোনো আনাগোনা নেই। পরিবেশটাও যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কোনো মানুষের আনাগোনা নেই। থমথমে পরিবেশটা যেন কোলাহল সৃষ্টি করেছে। হঠাৎ লাশের সামনে একটি গাড়ি ব্রেক কষে। গাড়ির ভেতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসে। তার চোখে একটি দামি ব্র্যান্ডের চশমা এবং তার শরীরের পুলিশের পোশাকের ওপর লেখা আছে পুলিশ। অন্য পাশে অফিসার ফাহিম দেখতে পায় একটি লাশ পিচঢালা রাস্তার উপর পড়ে আছে। লাশটির কাছে গিয়ে অফিসার ফাহিম কিছু সময় ধরে লাশটিকে নজর দিয়ে দেখতে থাকে। কিছু সময় পর অফিসার ফাহিম তার ফোনটা বের করে কাউকে কল করলো। কলের ওপাশ থেকে কি কথা বললো তা শোনা গেল না। প্রায় আধা ঘন্টা পর ওখানে একটি গাড়ি এসে উপস্থিত হয়। গাড়ির ভেতর থেকে কিছু পুলিশ বাহিনী ফাহিমের কাছে আসতেই অফিসার ফাহিম বলে উঠল, এই রাস্তায় একজন খুন হয়েছে, তাই তোমরা সবাই এই দিকের আশেপাশে ভালো করে খুঁজে দেখো, কোনো ক্লু খুঁজে পাও কিনা। অফিসার ফাহিম এই বলে ওদেরকে আশেপাশের চারিদিকটা ভালো করে খুঁজে দেখতে বলে। ওখানে থাকা একজন পুলিশ আছে লাশটির কাছে। পিচঢালা রাস্তার উপর পড়ে আছে। পুলিশটি লাশের কাছে গিয়ে দেখলো লাশের গায়ে বড় বড় করে লেখা আছে জেকে। এটা দেখে পুলিশ অফিসার ভয়ে আতঙ্ক হয়ে আমতা করে বলে উঠল। অফিসার ফাহিম পুলিশকে ভয় পেতে দেখে বলে উঠল, কি হলো, তুমি এইভাবে লাশটিকে দেখে এইভাবে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? সরি, আমি এই লাশটিকে দেখে ভয় পেলেও সবচেয়ে বেশি ভয় হচ্ছে এই লাশের গায়ে বড় বড় করে লেখা জেকে। ওপাশ থেকে অফিসার ফাহিম ভ্রু কুঁচকে বলে উঠল, জেকে? কে এই জেকে? আর তার নাম শুনে এইভাবে ভয় পাওয়ার কি আছে? স্যার, আপনি হয়তো জানেন না, এই শহরে নতুন, তাই এর কিছুই জানেন না। জেকে এই শহরে নয়, পুরো আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে পুরো পৃথিবীতে এই জেকে তার হাতের মুঠোয়। তার নাম শুনলে মানুষ ভয়ে আতঙ্ক পায়। এমনকি শহরের সবচেয়ে বড় ভয়ঙ্কর মাফিয়া জেকে, সে এতটাই সাইকো যে যাকে ধরে তাকে শেষ না করা পর্যন্ত থামে না। এমনকি যাকে ধরে তার রক্ত মাংস পুরো ক্রোশ করে দেয়। এতটাই সাইকো যে হায়নার থেকেও কম নয় স্যার। কেউ জানে না তার আসল নাম, কেউ জানে না তার মুখ কেমন, শুধু গুঞ্জন। সে যেখানে যায় সেখানে মৃত্যুর ছায়া ঘুরতে বেড়ায়। শুধু তাই নয় স্যার, বছরের পর বছর শহরে হঠাৎ করে শুরু হয় ধারাবাহিক হত্যাকাণ্ড। প্রতিটি হত্যার পাশে লেখা থাকে দুটি অক্ষর জেকে। আর এই ভয়ঙ্কর মাফিয়া কিং আজ এই শহরের গুঞ্জন। কিন্তু অন্ধকার গলিতে প্রতিটি ফিসফিসে শব্দে এখনও তার নাম ভেসে ওঠে, জেকে দ্য শ্যাডো কিং। এতক্ষণ ধরে পুলিশ অফিসারের কথাগুলো শুনছিল। যে কি কোনো সাধারণ মানুষ নয়, যা বোঝার বুঝে গেল। এরপর অফিসার ফাহিম বলে উঠল, তোমরা এক কাজ করো, এই লাশটিকে পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করো। তারপর লাশটিকে পোস্টমর্টমে নিয়ে যাওয়া যায়। কিছু সময় পর একজন হাবিলদার এসে অফিসার ফাহিমকে বলে উঠল, স্যার, আমরা গভীর জঙ্গলে তন্ন করে খুঁজে দেখেছি, কোনো ক্লু পাওয়া যায় কিনা। তেমন কোনো কিছুই পাইনি, তবে কিছু দূর জঙ্গলটা খুঁজে এই ব্যাগটি পড়ে থাকতে দেখলাম। মনে হচ্ছে স্যার এই ব্যাগটি কোনো মেয়ের।
অফিসার ফাহিম ব্যাগটিকে হাতে নিয়ে পরক্ষণে দেখতে লাগলো ব্যাগটির ভেতরে কি আছে সেটা চেক করে দেখলো 2000 টাকা ছাড়া আর কিছুই পেল না এমন সময় অফিসার ফাহিম বলে উঠল, তোমরা এক কাজ করো, লাশটির পোস্টমর্টেম রিপোর্ট এলে থানায় নিয়ে আসবে। এই বলে পুলিশ অফিসার ফাহিম সেখান থেকে চলে যায়। অন্যদিকে কবির সর্দারের লোকেরা অচেনা মেয়েটাকে খুঁজে না পেয়ে তারা সেখান থেকে চলে যায়। কবির সর্দারের কাছে অতএব একজন লোক কবির সর্দারের কাছে এসে ভয়ে ভয়ে বলে উঠল। লোকটির কথা শুনে কবির সর্দার রেগে গিয়ে লোকটিকে সোজা গুলি করে ওখানেই মেরে ফেলল। এটা দেখে ওখানে থাকা কবির সর্দারের লোকেরা ভয়ে আতঙ্কে হয়ে যায়। যেন হিংস্র দানব দাঁড়িয়ে আছে তাদের সামনে। কবির সর্দার রাগে গিজগিজ করতে করতে বলে উঠল, আ আ আ তোরা সামান্য একটা মেয়েকে খুঁজে আনতে পারলি না? তোদেরকে ইচ্ছে করছে আমার সব কয়েকটা গুলি করে এখানে লাশ বানাতে। রক্তর ঘ্রাণ আমার খুব পছন্দ। পালিয়ে যাবে কোথায়? একদিন ঠিকই আমার কাছে বন্দি হতে হবে। এই শোন তোরা, যে ভাবে হোক মেয়েকে আমার চাই, ওই মেয়েকে আমার চাই। ওই মেয়েটার কাছে আছে ওই পেন ড্রাইভ, যেটা আমার অতি খুবই মূল্যবান। ওটা আমার চাই। তোরা খুঁজে দেখ মেয়েটা কোথায় আছে। এই শহরে পুরো অলিগলি খুঁজে দেখ সে কোথায় লুকিয়ে আছে। তোরা যা এখান থেকে। ইচ্ছে করছে সব কয়টাকে গুলি করি, যা আমার চোখের সামনে থেকে। এই বলে কবির সর্দারের লোকেরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে অফিসার ফাহিমের কাছে একটি ফোন আসে। তার বড় স্যার ডিআইজি স্যারের ফোনটা রিসিভ করতেই উপাস থেকে বলে উঠল, ফাহিম, আমি খবর পেয়েছি আজকে কিছু মেয়ে আর কিছু মাদক নেশা দ্রব্য ইয়াবা পাচার করতে চলেছে। আর ওই আশেপাশে রাস্তার চেক পোস্ট চালাও। কোনো ক্লু পেলে আমায় খবর দেবে। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি তোমার ইমেলে। এই বলে কলটা কেটে যায়। তারপর অফিসার ফাহিম তার ইমেল চেক করে, দেখে স্যারের দেওয়া লোকেশন ফাহিমের থেকে 2 কিলোমিটার দূরে। ফাহিম হাবিলদারকে গাড়ি এই ঠিকানায় যেতে বলল। কিছু সময় পর অফিসার ফাহিম তার লোকেশনে পৌঁছয়। যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। আপনাদের বুঝি খুব জানার আগ্রহ হচ্ছে? তাহলে শুনুন। ফাহিম এসে দেখে প্রায় অনেকগুলো মানুষের লাশ পিচঢালা রাস্তার উপর পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। অফিসার ফাহিম লাশগুলোকে ওখানে থাকা একজন পুলিশকে বলে উঠল, এই তোমরা সবাই এই লাশগুলোকে পোস্টমর্টেমে পাঠিয়ে দাও। আর এই রাস্তার আশেপাশে দেখো কোনো কিছু ক্লু পাও কিনা। আর এই রাস্তা দিয়ে যে গাড়িগুলোকে যাতায়াত করতে নিষেধ করে দাও। আর ওই গাড়িগুলোকে ভালো করে চেক করবে। ওরা চলে যায় ওদের কাজে। কিছু সময় ধরে অফিসার ফাহিম চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। হঠাৎ একদিকে চোখ আটকে গেল। অফিসার ফাহিম দেখলো জঙ্গলের ভেতর একটি ট্রাকের ভেতর থেকে কিছু চিৎকার ভেসে আসছে। অফিসার ফাহিম কাছে গিয়ে ডিকিটা খুলতেই দেখে প্রায় 50 জনের মতো মেয়ে রয়েছে। মেয়েগুলো অফিসার ফাহিমকে দেখে ওখান থেকে একটি মেয়ে কান্না করতে করতে বলে উঠল, স্যার আমাদের বাঁচান, এই লোকগুলো আমাদের বিদেশে পাচার করতে যাচ্ছে। স্যার আমাদের বাঁচান স্যার। তোমরা কেউ ভয় পেও না, আমি আছি তোমাদের সবাইকে সবার বাসায় পৌঁছে দেব। আচ্ছা তোমরা এটা বলো যে তোমার এইখানে কিভাবে আসলে, আর তোমাদের যে এইখানে নিয়ে আসছে তাকে কি তোমরা চেনো, বা তোমাদের কি তার সাথে কি কোনো পরিচয় আছে কোনোভাবে, বা তাকে দেখলে চিনতে পারবে? না আর স্যার, আমরা তাদের মুখগুলো দেখতে পাইনি স্যার। কালো মুখোশ পরেছিল ওই লোকগুলো। আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখন কে যেন আমার মুখের সামনে রুমাল ধরে, আর আমার জ্ঞান ফিরতেই দেখে আমি এই গাড়ির ভেতরে স্যার। অফিসার ফাহিম আর কিছু বলল না। কিছু সময় পর ফাহিম সবার বাসায় পৌঁছে দেওয়ার জন্য ঠিক করলো। অন্যদিকে পুলিশ অফিসার ফাহিমের কথা অনুযায়ী কিছু পুলিশ আশেপাশে রাস্তার চেকপোস্ট শুরু করে দিয়েছে। হঠাৎই ওই রাস্তা দিয়ে একটি ট্রাক মালবাহিত গাড়ির সামনে দিয়ে যেতেছিল। হঠাৎই কিছু পুলিশ সেই গাড়িটিকে আটকায় এবং গাড়ির সামনে একজন পুলিশ গিয়ে বলতে লাগলো, এই দাঁড়া, এই গাড়ির ভিতরে কি আছে? আর তুই গাড়ির ভিতর থেকে নাম আর দেখি তোর গাড়ির লাইসেন্স, আর এই গাড়ি এই রাস্তা দিয়ে যাবে?
এই কথা শুনে গাড়ির ব্যক্তিটি গাড়ি থেকে নেমে পুলিশের কাছে আসতেই একজন পুলিশ জিজ্ঞেস করলো, ওই তোর নাম কি আর তোর এই গাড়ির ভেতরে কি আছে? স্যার আমার নাম আকাশ। কেন কিছু হয়েছে স্যার? গাড়ি এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবো না কেন স্যার? আর এই গাড়ির ভেতরে কিছু সবজি আর কিছু চাল ডালের বস্তা আছে স্যার। আমি টাঙ্গাইল থেকে এই মালগুলো নিয়ে শহরে যাচ্ছি। আগামীকাল এই মালগুলো ডেলিভারি দিতে না পারলে অনেক লস হয়ে যাবে স্যার। দেখি তোর গাড়ির লাইসেন্স দেখা। আর তোমরা সবাই এই গাড়িটিকে ভালো করে একটু চেক করে দেখো এই গাড়ির ভেতরে কি আছে, এবং গাড়ির ভেতরে যে সত্যি মালামাল আছে তার কি গ্যারান্টি আছে। সবাই একটু ভালো করে চেক করে দেখো। আমাদের কাছে খবর এসেছে আজকে কিছু ড্রাগস ইয়াবা পাচার হওয়ার কথা চলছে। তারপর আকাশ নামে ছেলেটি তার গাড়ির লাইসেন্স বের করে এনে পুলিশ অফিসারকে দেখায় এবং পুলিশ অফিসার লাইসেন্স দেখে সব কিছু ঠিক আছে দেখে ছেড়ে দেয়। কিছু সময় পর কিছু হাবিলদার এসে অফিসারকে বলতে লাগলো, স্যার আমরা এই গাড়ির ভেতর কোনো কিছুই পাইনি, ও যা বলছে সব কিছুই ঠিক আছে। এই গাড়ির ভেতরে সবজি আর ডাউলের বস্তা ছাড়া আর কিছুই নেই। স্যার আমার খুব ভালো করে চেক করে দেখেছি, এগুলো ছাড়া আর কিছুই দেখিনি। তারপর পুলিশ অফিসার আকাশকে ছেড়ে দেয় আর বলে, আচ্ছা তাহলে তো ছেড়ে দিলাম, এখান থেকে যা আর এই গাড়ি অন্য দিক দিয়ে নিয়ে যা, এই রাস্তা দিয়ে যেতে পারবি না। তারপর আকাশ তার গাড়ি স্টার্ট দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যায়, তার গন্তব্যের দিকে যেতে থাকে। আপনারা আবার কি ভাবছেন? এটা ভাবছেন যে ওই গাড়িতে ওই অচেনা মেয়েটা ছিল, কিন্তু তাকে দেখলো না কেন? কেননা তারা অন্ধকারে খুব একটা ভালো দেখেনি, তাই তাকে ঠিক সেরকম পর্যবেক্ষণ করেনি। পুলিশ অফিসারগুলো, আচ্ছা চলুন এবার গল্পে ফেরা যাক। তারপর কিছু সময়ে পুলিশ অফিসারগুলো ওই রাস্তায় অনেক গাড়ি চেক করতে থাকে। হঠাৎ একটা 10 চাকার একটা বড় ট্রাক গাড়ি সেই রাস্তায় দিয়ে যেতে নিলে সেই গাড়িটিকে পুলিশ অফিসারগুলো আটকায় এবং গাড়ির মালিক তো খুব ভয়ে আছে। গাড়ির ব্যক্তিটি কেন ভয় আছে সেটা না একটু পরেই জানতে পারবেন। আপনারা আগে চলুন। পুলিশ অফিসারগুলো কি খুঁজে পেল। তারপর গাড়িটিকে থামিয়ে একজন পুলিশ গাড়ির মালিকটিকে বের হতে বলে। গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এসে ভয়ে ভয়ে বলতে লাগলো, স্যার নাম মানে নাম কিরে তুই এত আমতা আমতা করছিস কেন? আর গাড়ির ভেতরে কি আছে দেখি খোল, আমরা তো চেক করে দেখব এই গাড়ির ভেতরে কি আছে। লোকটি ভয়ে আতঙ্ক হয়ে ভয়ে ভয়ে বলতে লাগলো মানে মানে এই গাড়ির ভিতরে কিছু নেই। কিরে তুই আবারও আমতা আমতা কর, এই গাড়ির ভিতরে কি আছে কি নেই আমরা ঠিক করে দেখব, তুই গাড়ি খোল। এই তোমরা সবাই এই গাড়িটিকে একটু ভালো করে চেক করো তো, দেখো এই গাড়ির ভেতরে কোনো ক্লু পাও কিনা। তারপর গাড়িটিকে খুলে কিছু পুলিশ অফিসার দেখে গাড়ির ভেতর অনেকগুলো কার্টুন। কিছু পুলিশ অফিসার একটি কার্টুন খুলে যা দেখলো তা তাদের মাথার উপর দিয়ে গেল। আপনারা বুঝতে পারছেন না তো কি দেখা গেছে? তাহলে শুনুন। তারা কার্টুন খুলে দেখে যে অনেকগুলো ড্রাগসের প্যাকেট এবং ওখানে প্রায় 200 প্লাসের কার্টুন আছে, তার সবগুলোতে ড্রাগস এবং সবগুলো দামি। এটা দেখে ওই পুলিশ অফিসারের মধ্যে একজন বলে উঠল, স্যার এই গাড়ির ভিতরে যতগুলো কার্টুন আছে সবগুলো কার্টুনে ড্রাগস আছে স্যার, আর ড্রাগসগুলো দেখে মনে হচ্ছে খুব দামি স্যার। এটা শুনে পুলিশ অফিসারটি তার হাতে থাকা লাঠি দিয়ে সেই লোকটিকে বেধড়ক পেটাতে থাকে আর বলতে থাকে, এই বল এই ড্রাগগুলো কোথা থেকে নিয়ে আসছিস, আর এই মালগুলো কোথায় পাচার করতে চাইছিস বল, আর এর সাথে কার হাত আছে সত্যি সত্যি বল, নয়তো তোকে আজ বলবি না তো তাহলে চল আমাদের স্যারের কাছে, তোকে স্যারের কাছে নিয়ে গেলে সব ডিটেলস দিয়ে দিবি। তারপর পুলিশ অফিসারটি এই গাড়িটিকে থানায় নিয়ে যেতে বলে। কিছু পুলিশ অফিসারকে তারা সেই গাড়িটিকে থানায় নিয়ে যায়। দেরি না করে এরপর ওই পুলিশ অফিসার ওই লোকটিকে অফিসার ফাহিমের কাছে নিয়ে যায় আর বলতে থাকে, স্যার আমরা এই ক্রিমিনালকে ধরতে পেরেছি স্যার, এই ক্রিমিনাল বড় গাড়ি করে ড্রাগস নিয়ে যাচ্ছিল, আমরা তাকে হাতে নাতে ধরতে পেরেছি স্যার। এখন ওকে কি করব স্যার? এর সাথে কে জড়িত আছে অনেকেই জানার চেষ্টা করেছে কিন্তু কখনো মুখ খুলেনি। তখন ওপাশ থেকে অফিসার ফাহিম বলে উঠল,
তুমি এক কাজ করো, এই ক্রিমিনালকে থানায় নিয়ে গিয়ে একটু জামাই আদর করো। আর আমি বড় স্যারকে ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমরা ড্রাগ পাচারকারীকে ধরতে পেরেছি, আর এই মেয়েগুলোকে তাদের বাসায় অ্যাড্রেস নিয়ে এদের সবাই বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তুমি ক্রিমিনালকে থানায় নিয়ে গিয়ে একটু জামাই আদর করো। তারপর ফাহিম একটা বড় গাড়ি ম্যানেজ করে ওইসব মেয়েগুলোকে তাদের সবার বাড়ির অ্যাড্রেসে নিয়ে সবার বাড়িতে পৌঁছে দিয়ে অফিস ফাহিম তার নিজ গন্তব্যের দিকে চলে যায়। অন্যদিকে এমপি সারিয়াত খান তো অনেক চিন্তায় আছে, কেননা তার প্রায় 200 কোটি টাকা ড্রাগস কোনো খবর নেই। হঠাৎই এমপির ফোনে একটা ফোন আসে। কলটি রিসিভ করতেই এমপির ডান হাত ফোনের উপাস থেকে বলে উঠল, স্যার, আমার পৌঁছানোর আগে কিছু পুলিশ অফিসার ওখানে এসে চেকপোস্ট চালিয়ে দেয় ওই রাস্তায়। আর আপনার যে মেয়েগুলো পাচার করার কথা ছিল, ওই মেয়েগুলো পুলিশ এসে ওখানে এসে ওদেরকে নিয়ে যায়। আর আমাদের কিছু লোককে, যে কে নামের ভয়ঙ্কর এক মাফিয়া এসে আমাদের ওই লোকগুলোকে মেরে ফেলে। আর যেই গাড়িতে ড্রাগস পাচার করার কথা ছিল, সেই গাড়িটি পুলিশ অফিসাররা তাদের থানায় নিয়ে চলে গেছে। যে কে নাম শুনতেই এমপি সারিয়াত খান রেগে গিয়ে জোয়ার শক্ত হয়ে যায় আর বলতে থাকে, জেকে আমি তোকে ছাড়বো না, তুই আমার সব নষ্টই করা, আমার সমস্ত রাজত্ব তীরে তীরে ঘোরা, তোকে আমি ছাড়বো না। আমার 200 কোটি টাকার ড্রাগস তুই নষ্ট করে দিলি, তোকে আমি ছাড়বো না। তোকে যেভাবে হোক আমি খুঁজে বের করে তোকে একেবারে শেষ করে দেব। বাবলু আমার ছেলে জায়ান কোথায়? আগামী 3 দিন ধরে ওর খোঁজ পাচ্ছি না। কোথায় আমার ছেলে, কোথায়? খুঁজে বের কর। আর ও ফোনও তুলছে না, ওর ফোন বন্ধ দেখাচ্ছে। আমার ছেলেকে যেভাবে হোক খুঁজে বের কর। বাবলু হচ্ছেন এমপির বাম হাত। বাবলু এমপির উদ্দেশ্যে বলে উঠল, স্যার, আপনাকে বলতে মনে নেই, আমার জায়ান ভাই ওর বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে কিছুদিনের জন্য। আমার আপনাকে বলতে মনেই ছিল না স্যার। অন্যদিকে চলুন আমরা এই গল্পের ভিলেনের থেকে একটু ঘুরে আসি, সে কি করছে একটু দেখে আসি। মালয়েশিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর এবং মাফিয়ার নাম কোবরা কিং। এই কোবরা কিং সবচেয়ে ভয়ঙ্কর এক মাফিয়া, যার নাম শুনলেই এই মালয়েশিয়ার ভয় আতঙ্ক হয়ে যায়। এমনই একদিন এই কিং কোবরা বাইরে সোফায় বসে আছে, তার পাশে 2টো বিদেশি মেয়ে পরনে ছোট ছোট পোশাক পরে আছে, যেন তাদের সমস্ত শরীরে লজ্জাস্থান থেকে শুরু করে সব কিছুই দেখা যাচ্ছে। সামনে সুইমিং পুল, সেই সুইমিং পুলে কিছু বিদেশি পুরুষ আর মেয়েরা ছোট ছোট পোশাক পরে সুইমিং পুলে কেউ গোসল করছে তো কেউ সাঁতার কাটছে। তাদের শরীরে লজ্জাস্থান থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এমন সময় কোবরা কিকে ডান হাত এসে বলে উঠল, স্যার, কিছুদিন আগে যে ইন্ডিয়াতে কিছু নারী পাচার করার কথা ছিল, আর সে গোপন তথ্য আমাদের মধ্যে কেউ একজন ফাঁস করে দিয়েছে। সে আমাদের মধ্যেই আছে, সে আর কেউ নয় স্যার। কোবরা কিং এর কাছে গিয়ে ডান হাত তার কানে কানে ফিসফিস করে কিছু একটা বলল, যেটা শুনে কোবরা কিং এর চোয়াল শক্ত হয়ে গেল। তার হাতে একটি ছুরি নিয়ে একজন লোকের কাছে গিয়ে তার পেটের ভেতর চালিয়ে দেয়। পেটটা এফোর ওফোর করে 2 হাত ধরে টেনে হিঁচড়ে নিমেষের মধ্যে তার কলিজাটা টেনে বের করলো এবং কলিজাটা হাতে নিয়ে তার হাতে থাকা ছুরিটা নিয়ে অনবরত তার কলিজায় আঘাত করতে লাগলো। এটা দেখে ওখানে সমস্ত মানুষগুলো ভয় আতঙ্ক হয়ে যায়। আর কোবরা কিং হাসতে হাসতে বলে উঠল, আমার সাথে বেইমানি? এই তোরা শুনেরা, আমার সাথে আজ পর্যন্ত কেউ বেইমানি করে টিকে থাকতে পারেনি। আমার সাথে যেই বেইমানি করবি তার ফল এভাবেই আমি তাকে দেব। তার কলিজার ঘ্রাণ আমার খুব পছন্দ, মানুষের রক্ত, কলিজা এগুলো আমার খুবই পছন্দ। আমি মানুষের রক্ত দিয়ে গোসল করতে পছন্দ করি, মানুষের রক্ত আমার খুবই পছন্দ। সবাই খেলে রং দিয়ে হোলি, আর আমি খেলি মানুষের রক্ত দিয়ে। বাংলাদেশে খোঁজ নে, আগামীকাল 200 কোটি টাকার ড্রাগস আসার কথা। খোঁজ নে কবে আসবে, আর কিছু মেয়ে নিয়ে আসার কথা। তোরা খবর নিয়ে দেখ ওগুলো কবে আসবে। তাহলে আপনারাই দেখতেই পেলেন আমাদের এই গল্পের ভিলেন কেমন। অন্যদিকে পুলিশ অফিসার ফাহিম, তিনি থানায় এসে সবেমাত্র বসতেই একজন পুলিশ অফিসার এসে বলতে লাগলো, স্যার,
আগামীকাল যে লাশটি আমরা রাস্তায় পেয়েছি ওই লাশটি হচ্ছে এই শহরের এমপি শাহরিয়র খানের ছেলে জায়ানের। শুধু তাই নয় স্যার, এই এমপি শাহরিয়র খান আর জায়েন অনেকগুলো কেস ফাইল করেছে যেগুলো কেউ হাতে নেয়নি আজ পর্যন্ত। এমনকি শুধু তাই নয় স্যার, খুনি জায়ানকে মেরেই তেমনি ওর মৃত্যুর আগে ড্রিঙ্কস করেছিল, এমনকি ড্রিঙ্কসের ভেতরে বিষ ছিল স্যার। এমনকি স্যার এটাও জানতে পেরেছি যেদিন জায়ান খুন হয় সেদিন জায়ানের সাথে তার বন্ধু রকিব ছিল সেখানে। পুলিশের কথা শুনে অফিসার ফাহিম বলে উঠল ওপাশ থেকে, যদি তাই হয়ে থাকে তাহলে সেই দিন আমরা শুধু জায়ানের লাশ পেয়েছি কেন? সেখানে তো রাকিবেরও তো লাশ থাকার কথা, কিন্তু সেইখানে আমরা জায়ানের লাশ কেন পেলাম? আর এই রাকিব বা কোথায় উধাও হয়ে গেল? এর পিছনে কিছু তো একটা রহস্য আছে, কিন্তু কি সেই রহস্য সেটা আমাকে জানতেই হবে। তুমি এক কাজ করো, এই রাকিবের বাবা মা কে, কি তার পরিচয়, তুমি তা খুঁজে বের করে খুব শীঘ্রই। স্যার রাকিব হচ্ছে এই শহরের বিজনেসম্যান সাইফ চৌধুরীর ছেলে। তাহলে গাড়ি বের করো, এমপি বাসায় যেতে হবে। আর ওই মালগুলোর কি অবস্থা, ওগুলো কি করেছে তোমরা? স্যার আপনার কথা অনুযায়ী আমরা গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ওই গাড়িটিকে আগুন ধরিয়ে দিয়েছি। এই বলে পুলিশ অফিসার ওখান থেকে চলে যায়। আর অফিসার ফাহিম এমপির বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাইরে এসে গাড়ির কাছে এসে গাড়ির ভেতর আসতেই গাড়ি চলতে শুরু করলো। ঠিক কিছু সময় পর অফিসার ফাহিম এমপির বাসায় পৌঁছেই ভেতরে এসে এমপির কাছে আসতেই এমপি রাগী গলায় বলে উঠল, এই অফিসার, তুই এখনও আমার ছেলের খুনিকে না ধরে খুব আরামে আছিস। খুব তাড়াতাড়ি পারিস আমার ছেলের খুনিকে আমার সামনে নিয়ে আয়। আমি আমার ছেলের খুনিকে নিজের হাতে শাস্তি দেব এবং খুব তাড়াতাড়ি তার কাটা মাথা দিয়ে আমি ফুটবল খেলবো। যত তাড়াতাড়ি পারিস আমার সামনে আমার ছেলের খুনিকে চাই এবং খুব শীঘ্রই। দেখুন স্যার, আপনি একটু শান্ত হন। আমরা যত তাড়াতাড়ি পারি আপনার ছেলের খুনিকে আপনার সামনে নিয়ে হাজির হব। এবার এটা বলুন, আপনার ছেলের সাথে কি কারো কোনো শত্রুতা আছে বা কারোর সাথে কি কোনো ঝামেলা আছে? শত্রুতা বলতে মানে আমার ছেলের সাথে কার শত্রুতা থাকতে পারে? আর আমার ছেলে এই বয়সে মজা মাস্তি করবে, এটাই তো স্বাভাবিক। আমার ছেলের খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের কর। দেখুন স্যার, যেদিন আপনার ছেলে খুন হয় সেদিন আপনার ছেলের বন্ধু রাকিবও তার সাথে ছিল। আর আমরা এর তদন্ত করে দেখব স্যার। খুব শীঘ্রই আপনার ছেলের খুনিকে আমার হাতে না হাতে ধরবো। কিছু সময় পর ওখানে মিডিয়ার লোক এসে খবর প্রচার করা শুরু করে দিয়েছে এবং একটি মেয়ে মাইক্রোফোনে হাত নিয়ে বলছে, আসসালামু আলাইকুম, আমি রাইসা আপনাদের মাঝে একটি খবর নিয়ে হাজির হয়েছি। গতকাল রাতে কে বা কারা এই শহরের এমপি সাইয়াদ খানের ছেলে জায়ানকে খুন করে তারই পুরুষ অঙ্গ কেটে তার হাতে ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, লাশের গায়ে লিখে দিয়ে গেছে জেকে। শুধু তাই নয়, এই জেকে মাফিয়া 10 বছর আগে এরকম খুন করেছিল, এরপর থেকে তাকে আর দেখা যায়নি। সত্যি কি এটা জেকে, নাকি এর ছদ্মবেশ ধারণ করে কেউ আতঙ্ক সৃষ্টি করছে আর এই শহরের এমপি সাইয়াদ খানের ছেলেকে খুন করে যায়? আর কে মারলো? বিস্তারিত জানতে আমরা চলে যাব অফিসার ফাহিমের কাছে। স্যার, আপনারা এর তদন্ত করে কি জানতে পেরেছেন, আমাদেরকে একটু বিস্তারিত খুলে বলুন। দেখুন, আমরা এই খুনের তদন্ত করে এতটুকুই জানতে পেরেছি যে খুনি তার বদলা নিচ্ছে। আমরা খুব শীঘ্রই এর তদন্ত করে খুঁজে বের করব। আর খুনগুলো কে করছে, খুনিকে তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসব। প্রদর্শক বিন্দু, আপনারা দেখতেই পেলেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণে আমাদের সাথে থাকুন 24 টিভি নিউজ। এরপর অফিসার ফাহিম রাকিবের বাসায় যাওয়ার জন্য রওনা হলো। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর রাকিবের বাসায় পৌঁছে বাসার দরজার সামনে এসে কলিং বেল চাপতেই একটা বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। অফিসার ফাহিম ওই মহিলার উদ্দেশ্যে বলে উঠল, আপনি রাকিবের মা? আপনার ছেলে রাকিব কোথায়? হ্যাঁ, আমি রাকিবের মা। কি হয়েছে? আপনার ছেলে রাকিব কোথায়? আপনারা ভিতরে আসুন। আর কেন স্যার, কি হয়েছে? আমার ছেলে তো আগামী 3 দিনের জন্য বাইরে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন। অফিসার ফাহিম ভেতরে গিয়ে দেখতে পেল সোফায় একজন বয়স্ক লোক বসে খবরের কাগজ হাতে বসে আছে। রাকিবের বাবা এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান সাহিব চৌধুরী। এমন সময় রাকিবের মা বলে উঠল,
রাকিবের বাবা, দেখো বাসায় পুলিশ এসেছে আর তোমার ছেলে রাকিবকে খুঁজতে এসেছে। কেন অফিসার, কি হয়েছে? আমার ছেলে কি কোন দোষ করেছে? আর আমার ছেলে বিগত 3 দিন ধরে তার ফোনটা বন্ধ করে রেখেছে। ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে, কোনো যোগাযোগ করতে পারছি না। আপনাদের ছেলে বিগত 3 দিন ধরে নিখোঁজ, আর আপনারা কিনা হাট গুটিয়ে বসে আছেন? কেমন বাবা আপনারা, যে ছেলের খোঁজ রাখেন না? আর সবচেয়ে বড় কথা, এমপি ছেলে ওর বন্ধু জায়ান ছিল। সেই রাতে জায়ান সেই দিন খুন হয়, সেই দিন আপনার ছেলে তার সাথে ছিল। সে কোথায়? আপনার ছেলে, আমরা এমপি ছেলে খুনের তদন্ত করতে এসেছি। আপনার ছেলেকে যদি খুঁজে পাই তাহলে তাকে 14 শিকার ভিতরে নিয়ে এমন পিটানি দেব যাতে সারা জীবন মনে রাখবে। আপনার ছেলেদের কোনো ছবি আছে? থাকলে আমাদেরকে দিন, আমরা আপনার ছেলেকে খুঁজে বের করব। আর ওই দিন রাতে কি হয়েছিল একমাত্র সেই বলতে পারবে। অফিসার ফাহিম কথা শুনে রাকিবের বাবা একটু মন খারাপ করে বলে উঠল, দেখুন অফিসার, আমরা আমাদের ছেলেকে অনেক খুঁজেছি। এমনি কি তার বন্ধু বান্ধবী থেকে শুরু করে সবাইকে ফোন দিয়েছি, জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ বলতে পারেনি সে কোথায় আছে। এই নিন স্যার, এটা আমার ছেলের ছবি। আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার ছেলেকে খুঁজে দিন। অফিসার ফাহিম রাকিবের ছবিটা হাতে নিয়ে তারা সাইফ চৌধুরীর বাসা থেকে বেরিয়ে যায় রাকিবকে খোঁজার উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা বাজারে মানুষের আনাগোনা যেন এক কোলাহল সৃষ্টি করেছে বাজারে। কেউ এসেছে সবজি কিনতে, আবার কেউ এসেছে তাদের উদ্দেশ্য হাসিল করতে, আবার কেউ এসেছে তাদের ব্যবসা বাণিজ্য বড় করতে। এমন সময় বাজারের ভিতর একটা বড় গাড়ি ভিতরে এসে একটি বড় গোডাউনের সামনে থামে। সেই গোডাউনের সামনে টেবিলের চেয়ারে বসে একজন বয়স্ক লোক বসে বসে খবরের কাগজ পড়ছে। বয়স্ক লোকটির নাম করিম সাহেব। করিম সাহেব দেখে তার গোডাউনের সামনে গাড়ি থামতে। করিম সাহেব চোয়াল শক্ত হয়ে গাড়ির কাছে গিয়ে শক্ত গলায় বলে উঠল, কিরে আকাশ, তোর আজকে আসার সময় হলো? তোকে না এই মালগুলো আনতে আমি 1 সপ্তাহ আগে পাঠিয়েছিলাম। আজ তুই 1 সপ্তাহ পর এই মালগুলো নিয়ে আসছিস। এই মালগুলো আরও 3 দিন আগে আসার কথা, কিন্তু এতদিন সময় লাগিয়ে দিলি, কি করছিলি ওখানে? করিম সাহেবের কথা শুনে আকাশ নামের ছেলেটি গাড়ি থেকে বাইরে এসে করিম সাহেবের কাছে এসে করিম সাহেবকে ধরে তার চেয়ারে এনে বসিয়ে দিল আর বলতে লাগলো, আরে চাচা, তুমি এত হাইপার হচ্ছ কেন? তুমি একটু শান্ত হও। তোমার না হাই প্রেশার আছে? আগে আমার কথা শোনো, তারপর তুমি যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। 1 সপ্তাহ আগে আমি মালগুলো আনতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে গাড়ি যাওয়ার সময় গাড়ি নষ্ট হয়ে যায়। আর তোমাকে অনেকবার বলেছি এই গাড়িটা চেঞ্জ করে অন্য একটা গাড়ি নিতে, তুমি তো আমার কোনো কথাই শোনো না। এই গাড়িটা মাঝ রাস্তায় যাওয়ার সময় নষ্ট হয়ে যায়, তাই গাড়িটা সারাতে বিগত 3 দিন সময় লেগে যায়, আর ওখানে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। তাই গাড়িটা ঠিক করে নিয়ে ওখানে পৌঁছিয়ে মালগুলো লোড করে আসতে আসতে এতদিন সময় লেগে গেছে। ওপাশ থেকে করিম সাহেব শান্ত কণ্ঠে বলে উঠল আকাশের উদ্দেশ্যে, দেখ আকাশ, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। তোর যদি কিছু একটা হয়ে যায় তাহলে তোর মা আর বোনকে কে দেখবে বলতো? তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। যদি তোর কিছু একটা হয়ে যায়, সেই ছোট্টবেলা থেকে আমি তোকে দেখে আসছি, তুই ছাড়া তোর মা আর বোনে কেউ নেই। আরে চাচা, তুমি এত চিন্তা করছো কেন? আমার কোনো কিছু হবে না, আমি একদম ঠিক আছি। এই বলে আকাশ করিম সাহেবকে শান্ত করায়, আপনারা কিছু বুঝতে পারছেন না তাই তো? আচ্ছা চলুন আপনারা একটু বুঝিয়ে বলি। ছোটবেলা থেকে করিম সাহেব আকাশকে খুব আদর যত্নে বড় করেছে। করিম সাহেব আকাশকে তার ছেলের মতন দেখাশোনা করে। করিম সাহেবের ছেলে নেই, একটা মেয়ে আছে, তাই আকাশকে তার ছেলের মতো দেখিয়ে আকাশকে পড়াশোনা শেষ করে আকাশ বেকার ঘুরে বেড়ায় বলে করিম সাহেব তাকে তার আন্ডারে কাজ দেয় এবং আকাশকে তার নিজের ছেলের মতোই দেখাশোনা করেন। এমন সময় করিম সাহেব বলে উঠল আকাশের উদ্দেশ্যে, তার মালগুলো সব ঠিকঠাকভাবে এনেছিস তো, নাকি কোনো সমস্যা আছে? আরে চাচা, আমি খুব টায়ার্ড, মালগুলো সব ঠিক আছে, তারপরেও আপনি একটু দেখে নিন, আমি একটু রেস্ট নিই। আকাশ কথা শুনে করিম সাহেব গাড়ির উপরে গিয়ে মালগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎই এমন সময় করিম সাহেবের একটা দিকে গিয়ে চোখ আটকে যায়। খুবই অবাক হয়ে দেখে গাড়ির ভেতরে
একটা মেয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। এটা দেখে করিম সাহেব গাড়ি থেকে নেমে আকাশের কাছে গিয়ে আকাশকে বলতে লাগলো, কিরা আকাশ, তোকে আমি কি আনতে পাঠিয়েছিলাম আর তুই কি নিয়ে এসেছিস? তোকে আমি সবজি আনতে বলেছি আর তুই সবজির সাথে সাথে একটা মেয়েকেও নিয়ে এসেছিস। করিম সাহেবের কথা শুনে আকাশ চেয়ারে বসা থেকে দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলতে থাকে, আরে চাচা, কি বলো? মেয়ে আসবে কোথা থেকে? গাড়ির ভেতরে তো সবজি চাউল টাউলের বস্তা, এখানে মেয়ে আসবে কোথা থেকে? মালগুলো কে নিয়ে এসেছে, আমি না তুই? সেটা তুই ঠিক করে বলতে পারবি মেয়ে কোথা থেকে এলো? তুই গিয়ে দেখ গাড়ির উপরে। বিশ্বাস করছিস না? গিয়ে দেখ গাড়ির ভিতরে মেয়ে আছে কিনা। সে কি করে আসলো গাড়ির ভিতরে? আকাশ করিম সাহেবের কথা শুনে দেরি না করে গাড়ির উপর উঠে গিয়ে দেখে সত্যি সত্যি একটা মেয়ে। মেয়েটিকে দেখে আকাশ যেন এক অন্য জগতে চলে গেছে, কেননা মেয়েটি অপূর্ব সুন্দরী। দেখতে মেয়েটি যেন জান্নাত থেকে কোনো পরী নেমে এসেছে। এতটাই সুন্দরী যে আকাশ মগ্ন হয়ে এক অন্য জগতে চলে গেছে। আকাশ যেন এক দেখাতেই ক্রাশ খেয়ে যায়। আকাশ ধ্যানে দেখতে থাকে। মেয়েটি কিছু সময় পর করিম সাহেবের কথায় আকাশের ধ্যান ভাঙল। আকাশের মনেই ছিল না সে এতক্ষণ কোথায় ছিল। এমন সময় আকাশ মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে ডাকতে লাগলো, এই যে হ্যালো মেয়ে, এই যে মেয়ে, ওঠো বলছি, ওঠো। আস্তে আস্তে করে মেয়েটি পিটপিট করে চোখ খুলে দেখে সামনে একটা ইয়াং ছেলে। ছেলেটাকে দেখে মেয়েটি ভয়ে গুটিসুটি হয়ে যায়। এটা দেখে আকাশ মেয়েটির কাছে গিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোমার নাম কি আর তুমি আমার এই গাড়ির ভেতরে কিভাবে আসলে? বলো তোমার নাম কি? আকাশের কথা শুনে মেয়েটি একটু ভয় পায় আর বলতে থাকে, জি জি, আমার নাম আয়েশা। এতক্ষণ উপরে কি করছে তা দেখার জন্য করিম সাহেব গাড়ির ওপরে গিয়ে দেখে মেয়েটি ভয় পেয়ে আছেন। এমন সময় করিম সাহেব মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, এই মেয়ে, তুমি এই গাড়ির ভিতরে কিভাবে আসলে? আর তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো বলো আমাদের। দেখো মেয়ে, তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি নির্দ্বিধায় বলতে পারো তোমার পরিচয় কি, আর তুমি আমাদের এই গাড়ির ভিতরে কিভাবে আসলে? আমাকে কিছু করবেন না, ওই লোকগুলোর হাতে তুলে দেবেন না আমাকে। ওই লোকগুলো মেরে ফেলবে আমাকে। প্লিজ প্লিজ আমাকে ওই লোকগুলোর হাত থেকে বাঁচান। আমাকে ওরা মেরে ফেলবে ওরা। করিম সাহেবের মেয়েটির এ কথা শুনে একটু অবাক হয়ে আকাশের উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, তুই এক কাজ কর, এই বাজারের ভেতর এই মেয়েটিকে এভাবে রাখা উচিত নয়। তুই বরং ওকে তোর বাসায় নিয়ে যা, আর আমি রাতে গিয়ে ঘটনা কি হয়েছে সেটা সব শুনবো। তুই বরং ওকে নিয়ে তোর বাসায় যা। মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটি বিপদে পড়েছে। তুই বরং ওকে তোর বাসায় নিয়ে যা। দেখো মা, তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমরা করব না। এ হচ্ছে আমার ভাতিজা আকাশ, খুবই ভালো ছেলে। তুমি ওর সাথে ওর বাসায় যাও, তুমি চিন্তা করো না মা, তুমি আমার মেয়ের মতোই, তাই তোমাকে দেখে রাখা আমার দায়িত্ব। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বিপদে পড়েছ। তুমি আমার ভাতিজার সাথে তার বাসায় যাও, আর আমি রাতে গিয়ে তোমার সাথে এই নিয়ে কথা বলবো, কেমন? তারপর করিম সাহেব মেয়েটিকে গাড়ি নামিয়ে মেয়েটিকে আকাশের সাথে তার বাসায় পাঠিয়ে দেয়। আর করিম সাহেবের তার কর্মীদেরকে বলে এই মালগুলো যেন ঠিকঠাকভাবে গাড়ি আনলোড করে। আর আকাশ করিম সাহেবকে তার গাড়ির চাবি দিয়ে সে সেখান থেকে তার বাসায় মেয়েটিকে নিয়ে চলে যায়। রাস্তায় আসার সময় কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎই নীরবতা ভেঙে আকাশ বলে উঠল, এটা একটি বস্তি, একটু সামনে এগিয়ে গেলেই আমাদের বাসা। আর এইখানে তুমি একদম নিশ্চিন্তে থাকবে, কেমন? তুমি তখন বলছিলে কোন লোকগুলো তোমাকে মারবে। এখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন চলো আমাদের বাসায়, একটু সামনে এগিয়ে গেলেই আমাদের বাসা। এই বলে আকাশ আয়েশাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এভাবেই কিছু সময় যেতেই একটি বস্তির ভিতর চলে আসে এবং বস্তি থেকে কিছু দূরে আসতেই আয়েশা চারদিকটা খুব ভালো করে দেখতে থাকে, যেন একটি গ্রামের মতো পরিবেশ। এটা শহর হয়েও একটি গ্রামের মতো পরিবেশ কোলাহল তৈরি করেছে। আয়েশা খুব ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে পরিবেশটা।
আকাশ তার বাসার সামনে আসতেই আয়শা যেন অবাক হয়ে যায়, কেননা আকাশের বাসাটা 2 তলা, খুবই বড়। বাসার আশেপাশে চারিদিকে ফুল গাছে যেন এক প্রাকৃতিক পরিবেশ। কোলাহল তৈরি করেছে আয়শা আশেপাশের ফুলের গাছগুলো পর্যবেক্ষণ করতে থাকে। কি সুন্দর এই ফুলের গাছগুলো, গোলাপ, সূর্যমুখী ফুল, অনেক নানান ধরনের ফুলের গাছ যেন বাসার পরিবেশটা এক মোহময় করে তুলেছে। আকাশ বুঝতে পেরে আয়শার উদ্দেশ্যে বলে উঠল, এই ফুলের গাছগুলোকে আমি খুব যত্ন করে বড় করে তুলেছি। এইটা আমার স্বপ্ন নয়, এটা আমার বাবার স্বপ্ন। আমার বাবা ফুলের গাছগুলোকে খুব যত্ন করত। আমার বাবা চলে যাওয়াতে এখন আমি এই ফুলের গাছগুলোকে খুব যত্ন করে বড় করে তুলেছি। এবার আপনাদের আকাশের সম্পর্কে একটু বলি। ছোটকাল থেকে আকাশের বাবা নেই। আকাশ যখন 8 বছর বয়স, তখন আকাশের বাবা কোথাও যেন হারিয়ে যায়। তারপর থেকে আকাশের বাবা তাদের কাছে আসেননি। আকাশের মা আর বোন আছে, তাদের নিয়ে আকাশের জীবন চলতে থাকে। আকাশের বাবা কেন তাদের থেকে হারিয়ে গেছে সেটা একটি রহস্য, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আপাতত এটাই আকাশের পরিচয়। আকাশের আর একটা পরিচয় আছে, সেটা গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আকাশ তার বাসার দরজার সামনে এসে কলিং বেল চাপাতেই আকাশের মা সাহেলা বেগম এসে দরজা খুলে আকাশকে দেখে ওর উদ্দেশ্যে বলতে লাগলো, কি রে আকাশ, তোর আজকে আসার সময় হলো? জানিস তোর জন্য কত চিন্তায় ছিলাম, একটা ফোনও তো দিতে পারতি। জানিস আমরা কত চিন্তায় ছিলাম। তোর বোন তো তোর চিন্তায় মন খারাপ করে বসে আছে বাসায়। তুই কবে আসবি সেই ভেবে। আয় রুমে আয়। মা, তোমাকে কিছু দেখানোর আছে, এই দেখো কি এসেছে। তখনই আয়শা আকাশের পেছনের সামনে এসে দাঁড়ায়, আর আকাশের মা এটা দেখে অবাক হয়ে আকাশের উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, তোর সাথে এই মেয়েটা কে? আর তুই কি বিয়ে করেছিস নাকি আমাদের না জানিয়ে? আরে মা, তুমি এসব কি বলছো? আগে ভেতরে চলো, তারপরে সব তোমাকে খুলে বলছি। আর আমি যদি বিয়ে করি তোমার সম্মতিতেই বিয়ে করব। আগে ভেতরে চলো, আমি তোমাকে সব খুলে বলছি। তারা ভেতরে আসতেই আকাশের মা আয়শার কাছে এসে বলে উঠল, বাহ, ভারী মিষ্টি দেখতে তো। ঠিক এমনই একটা মিষ্টি মেয়ে আমার ছেলের বৌমা হিসেবে চেয়েছিলাম। মা, তুমি এসব কি শুরু করছো? আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার জন্য খাবার বাড়ো, খুব খিদে লেগেছে আমার, তারপর সব বলছি তোমায়। আকাশ চলে যায় উপরে। তখন আকাশের মায়ের কথা শুনে আয়শা সে কি বলবে ভেবে পায় না। আকাশের মা আয়শাকে নিয়ে সোফায় বসালো। এমন সময় আকাশের বোন লতা নিচে এসে দেখে তার মা একটি মেয়ের সাথে বসে বসে কথা বলছে। লতা সেখানে গিয়ে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মা, তোমার সাথে এই মেয়েটাকে? আর ভাইয়া কোথায়? ভাইয়া কি বাচ্চারা এসেছে? হ্যাঁ, তোর ভাইয়া এসেছে, উপরে ফ্রেশ হতে গিয়েছে। আর এই যে এই মেয়েটাকে দেখছিস, এই মেয়েটাকে তো। কি সত্যি নাকি? তাহলে তো ভালোই হলো, আমার একটা সঙ্গী পেয়ে গেলাম গল্প করার জন্য। লতা এবার এসএসসি পাস করে কলেজে উঠেছে, অনার্স প্রথম বর্ষে। লতার বয়স 17 বছর। লতা আয়শার কাছে এসে গল্প করতে লাগলো। কিছু সময় পর আকাশের মা চলে যায় খাবার রেডি করতে। কিছু সময় পর আকাশ এসে ডাইনিংয়ে বসে খাবার খাওয়া শুরু করে। কিছু সময় পর আকাশ খাওয়া শেষ করে আর মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মা, আমি একটু বাইরে গেলাম, আমার আসতে রাত হয়ে যাবে, একটু কাজ আছে। তুমি বরং আয়শাকে খাবার খাইয়ে দিও, আর আমার রাতে এসে সব খুলে বলবো, ঠিক আছে? আমি গেলাম। আকাশ বাসা থেকে বের হতে গেলে লতা আকাশের কাছে এসে ওর উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া এসে আমার সাথে দেখা করিসনি কেন? আর তোকে ধন্যবাদ আমাকে একটা সঙ্গী উপহার দেওয়ার জন্য। কোথায় যাচ্ছিস ভাইয়া? আমি একটু বাইরে যাচ্ছি, আমার ফিরতে অনেক লেট হবে। আমি আসার সময় তোর জন্য চকলেট আর ফুচকা নিয়ে আসবো, ঠিক আছে? আর আয়শা, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো ভয় নেই। মার, লতা আছে, এদের সাথে তোমার সময় কেটে যাবে। আমি আসি, রাতে এসে তোমার সব ঘটনা শুনবো, কেমন? আমি গেলাম, সাবধানে থেকো। লতা আকাশকে সাবধানে যেতে বলে আকাশ সেখান থেকে চলে যায়। আর লতা আয়শাকে তার রুমে নিয়ে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসতে বলে। লতা বেডরুমে বসে মোবাইলে গেম খেলতে থাকে। আর কিছু সময় পর আয়শা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আয়শার লতার পাশে বসে গল্প করতে থাকে। কিছু সময় পর লতার মা খাবার খাওয়ার জন্য লতাকে বলে আয়শাকে নিচে নিয়ে যেতে বলে।
তারপর লতা আর আয়শা দুজনে নিচে চলে যায়। ওরা দুজন ডাইনিংয়ে বসতেই আকাশের মা দুজনকে খাবার বেড়ে দেয়। লতা খাবার নিয়ে খেতে থাকে আর আয়শা খাচ্ছে না দেখে আকাশের মা বলে উঠল, মা, তোমার কি হয়েছে? তুমি খাচ্ছ না কেন? আচ্ছা, তোমাকে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি বসো মা। তারপর আকাশের মা খাবারের প্লেট হাতে নিয়ে এক মুগলা ভাত আয়শার মুখে কাছে নিয়ে ধরে থাকে। আয়শা মুখে নিয়ে খেতে থাকে। এটা দেখে আয়শার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আয়শাকে এইভাবে কান্না করতে দেখে আকাশের মা চোখের পানি মুছে দিয়ে বলে উঠল, আসলে আমাকে কেউ এভাবে আদর যত্ন করে কেউ মুখে তুলে খাইয়ে দেয়নি। মায়ের ভালোবাসা কি জিনিস আমি তা জানিই না। আজ পর্যন্ত আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি। আমাকে কেউ এভাবে এতটা আদর যত্ন করে খাইয়ে দেয়নি কখনো। মায়ের ভালোবাসা কি জিনিস আমি তা জানিই না। ছোটবেলা থেকেই আমি এতিমখানায় বড় হয়েছি। দূর বাগড়ি, এইটা নিয়ে কেউ কান্না করে? আমি আছি না, আজ থেকে আমি তোমার মা, আমাকে মা ডেকো কেমন? পাগলি মেয়ে একটা। অন্যদিকে অফিসার ফাহিমের ফোনে একটা ফোন আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা ডিআইজি নামটা দেখে কলটা তাড়াতাড়ি রিসিভ করে। ওপাশ থেকে ডিআইজি বলে উঠল, ফাহিম, এমপি ছেলে মৃত্যুর তদন্ত কত দূর? ওই খুনির কি কোনো ক্লু খুঁজে পেয়েছো? যত তাড়াতাড়ি পারো এমপির ছেলের খুনিকে খুব শীঘ্রই ধরো। উপর থেকে চাপ আসছে, আর এমপি থেকে একটু দূরে দূরে থেকো। এমপি কিন্তু খুবই ভয়ানক। এমপির উপরে একজন ভয়ানক মাফিয়া আছে, ওর জন্যই এমপি এই ক্ষমতা। আর হ্যাঁ, চারদিকে পুলিশ পোস্ট পাঠিয়ে দাও। অলিগলি যেখানে মাফিয়ার লোক দেখবে সেখানে গুলি করে মেরে ফেলবে সবাইকে। এই বলে ডিআইজি কলটি কেটে দেয়। এমন সময় একজন পুলিশ অফিসার এসে অফিসারের ফাহিমের উদ্দেশ্যে বলতে লাগলো, স্যার, রাকিব কোথায় আছে সেটা জানতে পেরেছি স্যার। ওই দিন রাতে রাকিবের অ্যাক্সিডেন্ট হয় আর সে হসপিটালে ভর্তি আছে। কোন হসপিটালে আছে সেটা জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। কি, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তুমি গাড়ি বের করো, আমাদের খুব শীঘ্রই রাকিবের সাথে কথা বলতে হবে। আর ওই দিন রাতে কি হয়েছিল সব রাকিব বলতে পারবে, একমাত্র ওই আমাদের সব কিছুর মূল। তারপর অফিসার ফাহিম বাইরে বেরিয়ে এসে তার গাড়ির ভেতরে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 1 ঘন্টা পর অফিসার ফাহিম হসপিটালে পৌঁছে রাকিবের কেবিনে গিয়ে দেখে রাকিবের হাতে পায়ে ব্যান্ডেজ করা। রাকিব অফিসার ফাহিমকে দেখে একটু ভয় পায়। এটা দেখে অফিসার ফাহিম রাজীবের কাছে গিয়ে রাকিবের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো রাকিব, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তোমাকে কিছু প্রশ্ন করব, যা বলবো সব ঠিকঠাক উত্তর দিবে, কেমন? আচ্ছা, তুমি বলো, ওই দিন রাতে জায়ান আর তুমি কি করছিলে? আর সেই দিন ঠিক কি হয়েছিল তোমাদের সাথে? আর কে মেরেছে জায়ানকে? পর তুমি কি তাকে চেনো বা তাকে দেখেছো? স্যার, ওই দিন যখন আমি আর জায়ান বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, সেই দিন জায়ান ড্রিঙ্কস করে, আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা বাইক এসে আমাদের সামনে থামে। বাইকে থাকার লোকটি মুখে মাফিয়া মাস্ক পরে আর গায়ে কালো কোট পরিত একটি ছেলে আমাদের সামনে এসে হাসতে হাসতে বলতে থাকে, আমার শহরে আমি রাজা, আর সেই রাজার অগোচরে তোরা বেআইনি কাজ করছিস। তোদের ধ্বংস, আমি তোদের মৃত্যু। তোদের আজ এমন মৃত্যু দিব এই পৃথিবীর সমস্ত মানুষ যেন ভয়ে টিকে থাকে। আর এই ভয়টাই হচ্ছে আমার ইতিহাস, তোদের এই ভয়টাই হচ্ছে আমার শক্তি, যা তোদেরকে ধ্বংস করতে ভালো লাগে। এই বলে জায়ানের বুকে আগন্তুকটি গুলি করে দেয়, আর আমি সেখান থেকে পালিয়ে যাই। আমাকে ধরার আগেই আমি সেখান থেকে পালিয়ে আসি। রাস্তা দিয়ে দৌড়ানোর সময় আমার অ্যাক্সিডেন্ট হয়, আর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি হসপিটালে। স্যার, রাকিব সেদিন কি কি হয়েছিল ও রাতে সবটা অফিসার ফাহিমকে খুলে বলে। অফিসার ফাহিম রাকিবের উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা, তোমার কথা শুনে আমরা বুঝলাম, তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, তোমার বন্ধুর মৃত্যুর তদন্ত করতে তোমার সাহায্য লাগবে। আশা করি তোমার কাছে আবারও আমাদের আসতে হবে কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার জন্য। আর হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে খবর দিয়েছো? রাকিব বলে উঠল, হ্যাঁ স্যার, আমি বাবা মাকে খবর দিয়েছি। কিছু সময় পর আমার বাবা মা আমাকে এখান থেকে নিতে আসবে। এবং কিছু সময় পর অফিসার ফাহিম হসপিটাল থেকে বেরিয়ে এসে থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ করে একজন পুলিশ অফিসার বলে উঠল,
স্যার, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, রাকিব যখন কথা বলছিল তখন ওর চোখে আমি ভয় দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে কি স্যার, ও আমাদের সবটা সত্যি কথা বলেনি, মনে হচ্ছে ও আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। হয়তো সে আমাদের থেকে সত্যিটা গোপন করতে চাইছে, কিন্তু সে সত্যিটা কি স্যার? আপনি একটা জিনিস খেয়াল করেছেন, রাকিব যখন কথা বলছিল তখন ওর হাত পা থরথর করে কাঁপছিল। আমারও মনে হয়, তবে হ্যাঁ, এই রাকিবের উপর আমার সন্দেহ হচ্ছে। এই রাকিবের উপর সব সময় নজর রাখতে হবে। সে কিছু তো আমাদের থেকে লুকাচ্ছে, কিন্তু কি সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। এই বলে অফিসার ফাহিম থানায় চলে যায়। সন্ধ্যাবেলায় আকাশ বাসায় আসে, হাতে তার ফুচকা আর চকলেট। সেগুলো নিয়ে লতাকে ডাকতেই লতা নিচে নেমে দেখে তার ভাই তার জন্য চকলেট আর ফুচকা নিয়ে এসেছে। লতা দেরি না করে তার ভাইয়ের থেকে ফুচকা আর চকলেটগুলো নিয়ে রুমে চলে যায়, আর আকাশ ফ্রেশ হতে রুমে চলে যায়। কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলে শরীরটা যেন তার ভারী ভারী লাগছে। সারাদিন আকাশের অনেক ধকল গেছে, তাই আকাশ বিছানায় শরীরটা এলিয়ে দেয় এবং কিছু সময় পর আয়শা আকাশের কাছে এসে বলতে লাগলো, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল, বলবো কি? আসলে আমার কিছু ড্রেস লাগবে। আসলে আমি আমার ড্রেস সাথে করে নিয়ে আসিনি। বুঝতেই তো পারছেন, আমি ওই সময় এমন পরিস্থিতিতে ছিলাম যে ওখানেই ফেলে দিয়ে আসতে হয় আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ড্রেস কালকে নিয়ে আসবো। আচ্ছা তুমি এখানে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। এবার বলো তো, তুমি আমার গাড়ির ভেতরে কি করে আসলে, আর তোমার আসল পরিচয় কি? আয়শা জানতো আকাশ এমনই কিছু প্রশ্ন করে বসবে, তাই আয়শা তার প্রস্তুতি নিতে থাকে। ও আপনাদের তো বলাই হয়নি, আমাদের এই গল্পের নায়িকা কে? আমাদের এই গল্পের নায়ক হচ্ছে আকাশ। আকাশ দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম, জিম করা বডি, 6 ফুট 5 ইঞ্চি লম্বা, দেখতে একদম হিরোদের মতো। আর আমাদের এই গল্পের নায়িকা হচ্ছে আয়শা, দেখতে অনেক সুন্দর, রূপবতী এবং গুণবতী, এতটাই সুন্দর যে লিখে প্রকাশ করা যাবে না। এবার আপনারাই মনে করুন কতটা সুন্দর সে। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পে ফেরা যায়। কিছুক্ষণ পর আয়শা নীরবতা ভেঙে আকাশকে বলতে লাগলো, আসলে আমি যখন খুব ছোট তখন থেকে এতিমখানায় বড় হয়েছি। বাইরের জগৎটা আমার খুব ভালো মতো জানা নেই। ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছি। এতিমখানা থেকেই আমি আমার পড়াশোনা চালিয়েছি। অনার্স কমপ্লিট করে আমি এতিমখানায় খুব ভালোই আমার জীবনযাপন চলতে লাগলো। কিন্তু একদিন ওখানকার এক সন্ত্রাসী জুবায়ের সর্দার আমার উপর নজর পড়ে। সেই দিন জুবায়ের সর্দার আমার কাছে আসার বিভিন্ন ধরনের চেষ্টা করত। এতিমখানার এক বড় মা আছে যার নাম রাহেলা, আমার খুব ভালোবাসত। প্রতিদিন জুবায়ের সর্দার আমার কাছে আসার চেষ্টা করত, কিন্তু বড় মার কারণে আমার কোনো ক্ষতি করতে পারেনি। তবে প্রতিদিন এসে বড় মাকে ভয় দেখাতে লাগতো, যদি আমাকে না পায় তাহলে বড় কোনো ক্ষতি করে দিবে। তাই আমি একদিন সিদ্ধান্ত নেই যে আমি এইখান থেকে পালিয়ে যাব। কালকে আমি এতিমখানা থেকে পালিয়ে আসতে হঠাৎ ওই রাস্তায়। এরপর তো আপনারা সবই জানেন, তাই আর নতুন করে কিছু বললাম না। এতক্ষণ ধরে আকাশ আয়শার কথা শুনছিল আর আয়শার উদ্দেশ্যে বলে উঠল, ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আগামীকালকে শপিংয়ে যাব, তোমার যা যা লাগে কিনে নিও, কেমন? এই যে দেখেছো, এই ছোট্ট পেন ড্রাইভটা এটার জন্যই মারতে চেয়েছিল ওই লোকগুলো। এই পেন ড্রাইভে এমন কিছু আছে তা আমি জানি না, তবে এটা বুঝতে পেরেছি এই পেন ড্রাইভে এমন কিছু আছে, এটা যদি কোনো খারাপ লোকের কাছে পড়ে তাহলে খুব বড় কোনো ঝামেলা হবে। তাই এটা আমি নিয়ে এসেছি ওখান থেকেই। আকাশ আয়শার হাত থেকে সেই ছোট্ট পেন ড্রাইভটা হাতে নিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, এই পেন ড্রাইভে কি এমন আছে সেটা আমি রহস্য খুঁজে বের করব। আকাশ আর আয়শা কথা বলছিল, হঠাৎই করেই আকাশের মা আয়শাকে ডেকে নিচে যেতে বলেন। আয়শা নিচে চলে যায়। এর কিছুক্ষণ পর করিম সাহেব এসে আকাশের মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, আকাশের মা, তুমি কেমন আছো? আর আকাশ কোথায়? ওকে দেখছি না যে। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন করিম সাহেব? ভালো আছি। আকাশ কোথায়? আর আকাশের সাথে যে মেয়েটাকে পাঠিয়েছি এই বাড়িতে, ওই মেয়েটা কোথায়?
ওর সাথে অনেক কথা বলতে হবে। আকাশ উপরে আছে আর আয়েশা আর আকাশ উপরে রুমে। আপনি সোফায় বসুন, আমি আকাশ আর আয়েশা মাকে ডেকে দিচ্ছি। কিছু সময় পর আয়সা আর আকাশকে ডেকে দেয়। ওরা দুজন নিচে এসে দেখে করিম সাহেব সোফায় বসে আছে। ওরা দুজন আসতেছে। করিম সাহেব আয়সার উদ্দেশ্যে বলে উঠল, এখানে বসো তোমরা। তা এবার বলো তো মা, তুমি কিভাবে এখানে আসলে আর তোমার আসার পরিচয় কি? তারপর আয়সা করিম সাহেবকে সবটা খুলে বলে সে কিভাবে আসলো এখানে সবটা খুলে বলল। সবটা শুনে করিম সাহেব বলে উঠল, তুমি চিন্তা করো না মা, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো ক্ষতি হবে না। তাছাড়া আকাশ তো আছেই, তোমার কোনো ক্ষতি হবে না। তাই আমি এখন আসি, আমাকে যেতে হবে, পরে এক সময় আসবো, কেমন? ভালো থেকো তোমরা। করিম সাহেব যেতে দিলে আকাশের মা করিম সাহেবকে খাবার খেয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু করিম সাহেব অন্য একদিন এসে খেয়ে যাবে বলে তাড়াহুড়ো করে আকাশের বাসা থেকে চলে যায় করিম সাহেব। অন্যদিকে অফিসার ফাহিম অফিস শেষ করে বাসায় চলে আসে। বাসার ভেতরে ঢুকতেই ফাহিমের বাসায় গেটের দারোয়ান রহিম সাহেব এসে বলে উঠল, ফাহিম বাবা, একজন মুখে মাস্ক, কালো জ্যাকেট পরিধান একটা ছেলে এসে আমাকে এটা হাতে দিয়ে চলে যায়। আমি অনেকবার বলেছি কে কে আপনি, কিন্তু আমার কথা শুনেই নাই, বাইক নিয়ে চলে গেছে আর আমার হাতে এটা দিয়ে। আচ্ছা চাচা, দেখি আমাকে দেন, আমি পরে দেখে নেব। পুলিশ অফিসার ফাহিম দারোয়ান থেকে বক্সটা হাতে নিয়ে বাসার ভিতরে চলে যায়। রুমে ঢুকতে একটি 5 বছরের ছেলে আদি এসে ফাহিমের কোলের উপর উঠিয়ে বলতে লাগলো, বাবা বাবা, তুমি আম্মুকে বকে দাও, আম্মু আমাকে বকেছে, আমি আম্মুর সাথে আর্জি করেছি, তুমি আম্মুকে এখন বকে দিবে। আর কালকে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে নি কেন? আর আমার চকলেট কোথায়? আমাকে চকলেট দাও, আমি খাবো। আমার আব্বুটা কি আমার উপর রাগ করেছে? আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বকে দেব। আর এই নাও আব্বু, তোমার চকলেট এনেছি, আমি তোমার জন্য এতগুলো চকলেট এনেছি। আচ্ছা আব্বু, তুমি এখন যাও, তোমার আন্টির সাথে তুমি খেলা করো, কেমন? আমি আগামীকালকে তোমার ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে আব্বু? এই বলে ফাহিম আদিকে তার আন্টির সাথে খেলা করতে পাঠিয়ে দেয়। আর ফাহিম উপরে গিয়ে রুমে প্রবেশ করতেই তার স্ত্রী তানিশাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। আর ফাহিম দেখে তার স্ত্রী তানিশা তার বাবা মায়ের ছবিটা নিয়ে কান্না করছে। ফাহিম তার স্ত্রীকে সামনের দিকে ঘুরিয়ে তানিশা ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে উঠল, বাবা মা কি আমাদের আর কোনোদিনও মেনে নেবে না? আমার খুব কষ্ট হচ্ছে ফাহিম, অনেক দিন হয়ে গেল বাবা মাকে দেখিনি, দীর্ঘ 7 বছর হয়ে গেল আমি আমার বাবা মায়ের থেকে অনেকটা দূরে। আমাদের বাবা মা কি আমাদের জন্য কষ্ট হয় না? আমার খুব কষ্ট হচ্ছে ফাহিম। তুমি কান্না করো না তানিশা, কষ্ট তো আমারও হয়, কিন্তু কি করব বলো, বাবা মা তো আর আমাদের মেনে নিইনি। আমরা বাবা মায়ের সম্মানহানি করেছি, দেখবে ঠিক একদিন না একদিন বাবা মা আমাদের মেনে নিবে, আর আমাদের সেদিন আর কোনো কষ্ট থাকবে না। তুমি কান্না করো না তানিশা, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ কান্না থামাও। ফাহিম তার স্ত্রীকে অনেকবার বোঝানোর পর কান্না থামায়। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাদের কি এমন হয়েছিল তারা দীর্ঘ 7 বছর ধরে তাদের বাবা মায়ের থেকে এত দূরে? কেন এইসব জানতে পারবেন গল্পের সাথে থাকুন। বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। কিছু সময় পর ফাহিম রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। অন্যদিকে রাতের বেলায় পরনে কালো জ্যাকেট, মুখে মাফিয়া মাস্ক পরিহিত বাইক নিয়ে এক আগন্তুক বের হয় রাতের অন্ধকারে। হঠাৎ কিছু দূর যেতেই বাইকটা রাস্তায় থামিয়ে বাইকের উপর বসে একটা দামি ব্র্যান্ডের গোল্ডেন সুইচ সিগারেট বের করে। মুখে নিয়ে হিরোদের স্টাইলে সিগারেটটা ধরিয়ে এক টান দেয়, ধোঁয়াগুলো ওপর দিকে বিলিয়ে দেয়। হঠাৎই সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে রাফি নামে একটা ছেলে আসে। রাফি গাড়ির ব্রেক কষে সামনে একজন আগন্তুককে দেখে গাড়ি থেকে নেমে আগন্তুকের কাছে এসে বলতে লাগলো, এই তুই কে রে? আর রাস্তার মাঝখানে এভাবে বাইকের উপর বসে আছিস কেন? আর আমাকে যেতে হবে, রাস্তা ছাড়। রাফি নামের ছেলেটির কথা শুনে আগন্তুক উচ্চস্বরে হাসতে থাকে আর বলতে থাকে, যেখানে আমার ছায়া পড়ে সেখানে পুরো জায়গাটাই কেঁপে ওঠে।
আমি অন্ধকার জগতের কিং। মনে পড়ছে এক সপ্তাহ আগে তুই আর তোর কিছু লোক একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে সেই মেয়েটাকে ধর্ষণ করিস, মনে আছে? কি দোষ করেছিল সেই মেয়ে তোর? তাকে তোরা ধর্ষণ করে থামিসনি, তোরা সেই মেয়েটাকে একেবারে জানে মেরে ফেললি। কি দোষ করেছিল তোর? আজ তোর মৃত্যুটা এমন ভয়াবহ হবে যে পুরো শহরের মানুষ যেন আটকে ওঠে তোর মৃত্যু দেখে, যেন আর কোনো পুরুষ কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকাতে পারে। তোকে আজকে ধ্বংস করব। কে তুই আমার এই সব কথা কিভাবে জানিস? আর তুই কে? দেখ ভাই, আমাকে তুই ছেড়ে দে, আমি আর কখনো এরকম কাজ করব না। তুই আমাকে যেতে দে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম ভুল করব না। দেখ ভাই, তোর যত টাকা লাগে আমি দেব, কিন্তু তুই আমাকে ছেড়ে দে। বল তোর কত টাকা লাগবে, আমি তোকে টাকা দিয়ে ভরিয়ে দেব, কিন্তু আমাকে যেতে দে। আগন্তুকের কথা শুনে রাফি একটু ভয় পেয়ে ঘাবড়ে যায়, তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। রাফি ভয় ভয় কথাগুলো বলল, এতে করে আগন্তুকটি ওপাশ থেকে জোরে জোরে হাসতে থাকে। এমন সময় আগন্তুকটি তার পেছন থেকে চাইনিজ ধারালো কুড়ুলটি বের করেন। রাফির সামনে এসে ওর বুক বরাবর এক কোপ দেয়। রাফি এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে, যেন ওই জায়গাটায় কেঁপে ওঠে। তখনই কিছু সময় ধরে ওভাবে কোপাতে থাকে আগন্তুকটি। রাফির শরীরটা যেন দফা রফা হয়ে যায়। আগন্তুকটি তার বাইকের কাছে এসে বাইক স্টার্ট করে অন্ধকারে হাওয়ায় মিলিয়ে যায়। এই শহরের এমপি শরিয়াতানের ভাই ইকবাল খানের ছেলে রাফি। কিছুদিন আগে রাফি একটা মেয়েকে কিডন্যাপ করে তাকে ধর্ষণ করে মেরে ফেলে। এতে রাফির ক্ষমতার জোরে আইন প্রশাসনের লোকেরা কেউ কিচ্ছু বলতে পারে না। আজ পর্যন্ত যেই বলতে গিয়েছে তারই মৃত্যু হয়েছে। পরের দিন সকালবেলা অফিসার ফাহিম থানায় এসে তার ডেস্কে বসে কিছু ফাইল দেখছিল। এমন সময় অফিসার ফাহিমের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল একজন পুলিশ। স্যার, ওই দিন যেখানে আমরা জায়ানের লাশ পেয়েছিলাম ঠিক সেখানেই আরও একটি লাশ পাওয়া গিয়েছে। আপনি খুব তাড়াতাড়ি ওখানে চলে আসুন। ওখানে থাকা সমস্ত পুলিশ প্রশাসনের লোকও রাস্তাটাকে একেবারে বন্ধ করে দিয়েছে। এমনকি ওই রাস্তার গাড়ির ভেতরে মানুষগুলো বাইরে বেরোবে তা কেউ সাহস পাচ্ছে না। লাশটাকে এমনভাবে জখম করা হয়েছে যেন সবাই ভয়ে আতঙ্কে হয়ে আছে। এমনকি সেখানে পুলিশগুলো ভয়ে আটকে উঠেছে। কিছু সময় পর মিডিয়ার লোক এসে হাজির হয়। মিডিয়ার এবং একটি মেয়ে মাইক হাতে নিয়ে বলছে, আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা, আমি তিশা আপনাদের মাঝে একটি খবর নিয়ে হাজির হয়েছি। গতকাল রাতে কে বা কারা একজনকে খুন করে এই পিচডালা রাস্তার মাঝখানে ফেলে রেখে গেছে। শুধু তাই নয়, তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে এই রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে শুধু তাই নয়, তার লাশের গায়ে লিখে দিয়ে গেছে যে কে দর্শনের মৃত্যু। কিছু সময় পর সেখানে অফিসার ফাহিম এসে হাজির হয়। সাংবাদিক ফাহিমের কাছে এসে মাইক হাতে নিয়ে বলে উঠল, স্যার, প্রথমে এমপি সাইয়াদ খানের ছেলে, তারপর আরও একটি খুন। আপনারা এর তদন্ত করে কি জানতে পেরেছেন? বিস্তারিত আমাদেরকে একটু খুলে বলুন। দেখুন, এই খুনগুলো কে বা কারা করছে এতে আইন প্রশাসনের লোকেরা এই খুনগুলো নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে এবং এই খুনগুলোর পেছনে একটি রহস্য আছে। এই রহস্য খুব শীঘ্রই আমরা খুঁজে বের করব এবং খুব তাড়াতাড়ি এই ফোনগুলোকে কে বা কারা করছে আমরা এর তদন্ত করে খুঁজে বের করব। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পেলেন। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন বাংলা গ্লোবাল টিভি। দেখা হবে নতুন কোনো নিউজে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর অফিসার লাশটির কাছে এসে দেখে একটু ভরকে যায়, কেননা লাশটিকে এমনভাবে মারা হয়েছে একজন সুস্থ মানুষ দেখলে সে অসুস্থ হয়ে যাবে। ঠিক এমন সময় একজন পুলিশ অফিসার ফাহিমের উদ্দেশ্যে বলে উঠল, স্যার, খুনির মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। স্যার, না হলে এতটা নির্মমভাবে কেউ খুন করতে পারে? শুধু তাকে খুন করে থামেনি, তার শরীরের কিডনি কলিজা থেকে শুরু করে ভেতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে বের করে সেগুলো টুকরো টুকরো করে কেটে রাস্তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, খুনির লাশের গায়ে লিখে দিয়েছে ধর্ষণের মৃত্যু। আপনি ভাবতে পাচ্ছেন স্যার সে কতটা সাইকো? স্যার,
এই লাশের পাশে একটি বক্সও পাওয়া গেছে। অফিসার ফাহিম বক্সটি হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগে আর ভাবতে থাকে। এই খুনগুলোর পিছনে কোনো কিছু রহস্য লুকিয়ে আছে, কিন্তু সেই রহস্যটা কি সেটা খুঁজে বের করতেই হবে। আর এই খুনি শুধু প্রভাবশালীদের উপরেই টার্গেট করেছে, নিশ্চয়ই এর পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে সেটা খুঁজে বের করতেই হবে। অফিসার ফাহিম এসব মনে মনে ভাবতেছিল। অফিসার ফাহিম পুলিশ অফিসারদের বলে এই লাশটিকে পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়ার জন্য বলে তারপর অফিসার ফাহিম সেখান থেকে চলে যায়। দুপুরবেলায় আকাশ আর করিম সাহেব টং দোকানে বসে বসে চা খাচ্ছে। এমন সময় হঠাৎ করে আকাশের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে লতার নাম্বারটা দেখে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে লতা বলে উঠল, ভাইয়া তুই কোথায়? তাড়াতাড়ি যেখানে থাকিস বাসায় চলে, বাসায় একটা ঝামেলা হয়ে গিয়েছে। ফোনে লাউড স্পিকার থাকায় করিম সাহেব শুনতে পেল এবং এপাশ থেকে আকাশ বলে উঠল, কি হয়েছে বাসায়? আর তোর কথা শুনে এমন মনে হচ্ছে কেন? তুই বাসায় আয়, তারপর সব দেখতে পারবি। করিম সাহেব এসব শোনার পর করিম সাহেব বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। তাই দেরি না করে করিম সাহেব আকাশকে নিয়ে আকাশের বাসার উদ্দেশ্যে রওনা হলো। প্রায় আধ ঘন্টা পর তারা বাসায় পৌঁছাতে আকাশ দেখতে পায় বাসার চারিদিকে মানুষজন, আত্মীয় প্রতিবেশী। আকাশ সবার ভিতরে গিয়ে একটু অবাক হলো, কারণ সামনে বসে আছে এই এলাকার চেয়ারম্যান সাহেব আদনান সাহেব। আকাশ দেখতে পেল আয়েশা দাঁড়িয়ে মাথা নিচু করে কান্না করছে। আকাশের মা বসে আছে চেয়ারে। আকাশের মা খুব ভালো করেই জানে এখানকার সমাজের মানুষেরা কেমন, কিছু বলার সাহস পাচ্ছে না। এমন সময় একজন প্রতিবেশী মহিলা বলে উঠল, ছি আকাশ, ছি, তোমাকে আমি ভালো মনে করতাম, কিন্তু তোমার ভালো মানুষের আড়ালে এতটা কিছু, ছি, আমার ভাবতেও অবাক লাগছে। তুমি এমন একটা কাজ করতে পারো, রাত বেরাতে একটা মেয়েকে নিয়ে এসে ফষ্টি নষ্টি করতে তোমার লজ্জা করে না আকাশ? ভাবতেও অবাক লাগছে। এই কথা শোনার পর আকাশের মা কিছু বলতে নিলেই আকাশ থামিয়ে দিয়ে আকাশ কর্কশ গলায় বলে উঠল মহিলার উদ্দেশ্যে, মুখ সামলে কথা বলুন আন্টি, আপনার সাহস তো কম না। আমার বাসায় এসে আমাকে কথা শোনান। কি করেছি আমি? আমার দোষটা কোথায়? তুমি এখনো বুঝতে পারছো না তুমি কি করেছো আকাশ? তুমি একজন অবিবাহিত ছেলে হয়ে একটা অবিবাহিত মেয়েকে তোমাদের বাসায় এনে তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? ছি আকাশ, ছি। এই কথা শোনার পর আকাশের চোয়াল আরো শক্ত হয়ে গেল। রাগে গিজগিজ করতে করতে বলে উঠল আকাশ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তখন থেকে দেখছি আপনি সব আজে বাজে কথা বলতেছেন। আপনি যদি মেয়ে না হয়ে ছেলে হতেন না, তাহলে এখন আমি কি করতাম? এটা দেখে করিম সাহেব এতে যা বোঝার বুঝে গেছে, কারণ এখানকার সমাজের মানুষেরা অন্যরকম। আপনি যাই করেন না কেন সমাজের মানুষেরা আপনাকে নিয়ে সমালোচনা করবে। এতে করে সমাজের মানুষেরা কিভাবে মানুষকে খারাপ বানানো যায় সেই মন্তব্যই ওরা করবে। বাড়ির ভেতরে সমস্ত এই সমাজের মানুষেরা বিভিন্ন ধরনের কথা বলছে। আকাশ আর আয়েশাকে নিয়ে আয়েশা মাথা নিচু করে কান্না করছে। এমন সময় এই এলাকার চেয়ারম্যান আদনান সাহেব বলে উঠল, তোমরা একটু থামবে কি? শুরু করেছো তোমরা? তখন আকাশ চেয়ারম্যান আদনান সাহেবের কাছে এসে বলে উঠল, বড় আব্বু, আমি এমন কাজ করিনি, আমাকে বিশ্বাস করুন। মেয়েটি বিপদে পড়েছে, আমি ওকে সাহায্য করছি শুধু। আকাশ ছোট থেকে চেয়ারম্যান আদনান সাহেবকে বড় আব্বু বলে ডাকে। আকাশ এবং আদনান সাহেবের সাথে আকাশের পরিবার খুব ভালো মিল। আদনান সাহেব আকাশকে খুবই ভালোবাসে। এমন সময় আদনান সাহেব বলে উঠল, দেখো আকাশ, আমি জানি তুমি এমন কাজ করবে না, সে বিশ্বাস আছে আমার তোমার উপরে, কিন্তু তুমি এই সমস্ত সমাজের মানুষগুলোকে কিভাবে বিশ্বাস করাবে যে তুমি এমন কাজ করনি? আমি বিশ্বাস করলেও এই সমস্ত সমাজের মানুষেরা বিশ্বাস করবে না। দেখো আকাশ, তুমি একজন ছেলে আর সেখানেও একজন মেয়ে। এই সমাজে মানুষেরা তোমার উপর আঙ্গুল তুলবে না, আঙ্গুল তুলবে এই মেয়েটার উপর। তুমি কি বুঝতে পারছো আমি কি বলেছি? চেয়ারম্যান সাহেবের কথা শুনে আকাশ কিছু বলতে যাবে, তখনই আশেপাশে থাকা মানুষেরা বলে উঠল, ওদের এই মুহূর্তে বিয়ে দেওয়া উচিত। এটা শুনে চেয়ারম্যান সাহেব চেয়ার থেকে উঠে আয়েশার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলে উঠল, তোমার নাম কি মা? তখন আয়েশা কান্না জড়িত গলায় আমতা আমতা করে ওর নাম বলল, আয়েশা।
চেয়ারম্যান সাহেব আয়েশার মাথায় হাত দিয়ে আয়েশার উদ্দেশ্যে বলে উঠল, দেখো মা, তুমি হয়তো বুঝতে পারছো এই সমাজের মানুষেরা কি চায়। সেখানে তুমি একজন মেয়ে, আর একজন মেয়ের তার সম্মানটাই তার কাছে বড়। জানো কি মা, মেয়েদের সম্মান হলো কাচের মতো, যেটা ভেঙে গেলে আগের মতো জোড়া লাগে না। ঠিক তেমনি মেয়েদের কলঙ্কে দাগ লাগলে সমাজের মানুষেরা ঠিক ভালোভাবে নেয় না। তুমি বুঝতে পারছো আশা করি আমি কি বলেছি তোমাকে। জানো মা, আমারও একটা মেয়ে ছিল, বড় হলে হয়তো তোমার মতোই হতো। কিন্তু মা, তোমাকে আজ আকাশকে বিয়ে করতে হবে, এটা ছাড়া আর কোনো পথ খোলা নেই। তুমি বুঝতে পারছো মা আমি কি বলেছি তোমাকে? চেয়ারম্যান সাহেবের কথা শুনে আয়েশা যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। বিয়ে সে কখনো ভাবেনি জীবনটা এভাবে বদলে যাবে। আয়েশার জীবনে কি নতুন কোনো পরিবর্তন হতে চলেছে? আয়েশা মনে মনে ভাবতে থাকেন, আমার জীবনটা কি এভাবেই বদলে যেতে চলেছে? যার সাথে 2 দিনের পরিচয়, তার সাথে আমাকে কিনা সারাটা জীবন কাটাতে হবে। আমি কি পারবো তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে? আকাশ কি আমায় তার স্ত্রী হিসেবে মেনে নিবে, নাকি সে অন্য কাউকে ভালোবাসে? এসব ভাবতেছিল আয়েশা, তখনই চেয়ারম্যান আদনান সাহেবের সবার উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আজকের মধ্যে তোমার আর আয়েশার বিয়ে হবে। আশা করি তুমি বুঝে গেছো আমার কথা, তোমাকে আর বুঝিয়ে বলতে হবে না। চেয়ারম্যানের এই কথা শুনে ওপাশ থেকে করিম সাহেব বলে উঠল, চেয়ারম্যান সাহেব, আমিও আপনার সাথে একমত। তাছাড়া আকাশের তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? তাই আমি বলছিলাম ওর বিয়েটা সেরে ফেলতে। এই কথা শুনে আকাশ যেন হতভম্ব হয়ে যায়। বিয়ে সে কখনো ভাবতেও পারেনি এইভাবেই জীবনটা বদলে যাবে। তবে আকাশ মনে মনে অনেক খুশি, কারণ আকাশ যেদিন আয়েশাকে দেখেছিল সেই দিনই আকাশ আয়েশার প্রেমে পড়ে যায়। সত্যি কথা বলতে আকাশ আয়েশাকে ভালোবেসে ফেলে এই 2 দিনের পরিচয়ে। কিছু সময় পর চেয়ারম্যান সাহেব করিম সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, করিম সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আজকের মধ্যে আকাশ আর আয়েশার বিয়ে হবে। আকাশের মা আশা করি নতুন করে আর কিছু বলতে হবে না। আকাশের মা আর কিছু বলতো না। আকাশের মা জানে চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবে এখানে তারই সিদ্ধান্ত শেষ কথা। এতে করে তাদের সম্মানটাও বেঁচে গেল এই সমাজের মানুষের থেকে। আর আকাশের বোন লতা তো অনেক খুশি, কারণ লতা এতদিন পর তার একটা সঙ্গী পেয়েছে, আবার তারও উপরে হবু ভাবি হতে চলেছে। আর কিছু না ভেবে আয়েশার হাত ধরে আয়েশাকে নিয়ে তার রুমে চলে যায়। চেয়ারম্যান সাহেব বলে দেয় আজকে রাতের আয়েশা আর আকাশের বিয়ে হবে। করিম সাহেব আর কিছু না ভেবেই বিয়ের বন্দোবস্ত করতে শুরু করে দেন এবং কিছু সময় পর আকাশের বাসায় আকাশের বন্ধু মাহিম এসে উপস্থিত হয়। মাহিম আসতেই আকাশ বলে উঠল, কিরে, তোর না কালকে আসার কথা ছিল গ্রাম থেকে, কিন্তু তুই আজকে এলি কেন? আর এলি আমার বিপদের দিনে এলি, এখানে এত কিছু হয়ে গেল। আচ্ছা যাই হোক, তোকে যে একটা কাজ দিয়েছিলাম ওটার কি খবর? ওটা কমপ্লিট করেছিস? আর হ্যাঁ, ফারিয়া এখন কেমন আছে? মাহিম আকাশের কথা শুনে উপাস থেকে মাহিম বলে উঠল, ফারিয়া এখন ঠিক আছে। ওই দিন রাতে তুই যদি সময় মতো না পৌঁছাতি তাহলে ফারিয়াকে আমরা হারিয়ে ফেলতাম। ফারিয়া তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং আমাকে ভীষণভাবে ইমপ্রেশন করতে চাইছে, কিন্তু আমি ওকে এত সহজে মেনে নিব না। একটু তো কষ্ট দিতেই হবে তাকে। দেখ মাহিন, ফারিয়া ওর নিজের ভুল বুঝতে পেরেছে, তোর জন্য এটাই ঠিক হবে। তুই ওকে মেনে নিবি আর ওকে কখনো কষ্ট পেতে দিবি না। ফারিয়া হয়তো ভুল করেছে, তাই বলে কি তুইও ভুল করবি নাকি? ওর নিজের ভুল বুঝতে পেরে ভুলটা শুধরাতে চাইছে, তাই তোর জন্য এটাই ভালো হবে। তুই ওকে নির্দ্বিধায় মেনে নিবি, ওকে কখনো কষ্ট দিবি না। ও হয়তো তোকে একটু অবহেলা করেছে, তাই বলে তুই ওকে এত কষ্ট দিতে পারিস না। যাই হোক, এখন আমার বিষয়টা একটু তোকে করে বলি। এদিকে কি হয়েছে তার খবর রাখিস? আকাশ আর মাহিম কিসের কথা বলছেন তাই তো আপনারা বুঝতে পারছেন না। আপনারা গল্পের সাথে থাকলেই সব বুঝতে পারবেন। এখন আমি আপনাদের মাহিমের সম্পর্কে একটু বলি। মাহিম হচ্ছে আদনান খানের ভাতিজা। মাহিম আর আকাশ ওরা স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত পড়াশোনা শেষ করেছে। মাহিমের আরেকটা পরিচয় আছে, মাহিম হ্যাকিং সম্পর্কে খুব ভালো পারদর্শী। সে নিমেষের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে তার নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে। আপাতত এইটুকুই তাদের পরিচয়। তারপর মাহিম বলে উঠল,
কি হয়েছে? আর এই বাড়ির আশেপাশে এত মানুষজন দেখলাম, এত মানুষজনের ভিড়, কোনো কিছু সমস্যা হয়েছে? তারপর আকাশ প্রথম থেকে সব ঘটনা খুলে বলল মাহিমকে, কিভাবে আয়েশার সাথে দেখা হয়েছে, এই পর্যন্ত কি কি হয়েছে, সমস্ত ঘটনা মাহিমকে খুলে বলল আকাশ। এসব কথা শোনার পর মাহিম বলে উঠল, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। আচ্ছা যাই হোক, আমাদের সেই হবু ভাবিকে আগে একটু দেখি, সে কোথায়? চল, আমাকে দেখাবি না আমাদের হবু ভাবিকে? তারপর আকাশ মাহিমকে নিয়ে উপরের রুমে চলে যায়। রুমের ভেতরে ঢুকে আকাশ আর মাহিম। লতা একটু ওয়াশরুমে গিয়েছে আর আয়েশা এইদিকে খাটের উপর বসে চিন্তা করছে। হঠাৎ আকাশের আওয়াজ পেতে আয়েশা মাথা উঁচু করে দেখে আকাশের সাথে একটি ছেলে। আয়েশা কিছু বলতে যাবে, তার আগেই আকাশ বলে উঠল, আয়েশা, তোমাকে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড মাহিম, আর মাহিম এ হচ্ছে আয়েশা। কিছু সময় পর লতা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তার মাহিম ভাই এসেছে। লতা মাহিমের কাছে এসে বলতে লাগলো, মাহিম ভাইয়া, তুমি কখন আসলে? আর এসে আমার সাথে দেখা করোনি কেন? আর তোমার না গ্রাম থেকে কালকে আসার কথা ছিল? আর আমার চকলেট কোথায়? তখনই মাহিম তার পকেট থেকে চকলেট বের করে লতার হাতে দিয়ে বলে, এই বোন, তোর জন্য চকলেট এনেছি, এবার খুশি তো? ভাইয়া, আমি অনেক খুশি। মাহিম লতার হাতে চকলেট দিয়ে আকাশ আর মাহিম ওরা দুজনই বাইরে চলে যায়। অন্যদিকে অফিসার ফাহিম থানাতে এসে তার ডেস্কে বসে এবং কিছু সময় পর লাশের পাশে সেই বক্সটি খুলে দেখতে পায় একটি চিঠি আর একটি ম্যাগাজিনের বই। অফিসার ফাহিম আগে চিঠিটা খুলে পড়া শুরু করলেন। মাস্টারমাইন্ড জগতের কিং এই জগতে হয়, মরো নয় মরো, আমি ধ্বংস করা শুরু করেছি। খেলবো ধ্বংসের খেলা, এই শহরটাকে নতুন করে রাজ করতে এসেছি। তুমি যার রহস্য উন্মোচন করতে চাইছো, সে কেবল একটি রহস্যই নয়, সে একটি অন্ধকার জগতের ছায়া, যাকে ধরা অসম্ভব। তুমি সেই রহস্যের উন্মোচন করতে চেও না, হয়তো তুমি সেই রহস্যের মধ্যে পড়ে যাবে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। খেলবো তাদের স্টাইলে, মারবো আমার স্টাইলে। চিঠিটা পড়ে অফিসার ফাহিম ভাবান্তর হয়ে যায়, কেননা কে দিল তাকে এরকম রহস্যজনক চিঠি, আর এরকম প্রভাবশালী লোকজনকে বা টার্গেট করছে কেন? হঠাৎই ফাহিমের একটা কথা মনে হলো, আগামীকালকে তার বাসার গেটের দারোয়ান তাকে একটা বক্স দিয়েছিল। বক্সটির কথা মনে হতেই অফিসার ফাহিম একজন হাবিলদারকে বলে তার গাড়ির থেকে ওই বক্সটি যেন এনে তাকে দেয়, এবং কিছু সময় পর হাবিলদার সেই বক্সটি এনে অফিসার ফাহিমের হাতে দেয়। ফাহিম বক্সটি খুলে দেখে একটি ছোট্ট পেন ড্রাইভ। অফিসার ফাহিম সেই পেন ড্রাইভটা তার ল্যাপটপে ওপেন করে একটি ভিডিও দেখতে পায়। অফিসার ফাহিম ভিডিওটি দেখছেন। তা চলুন আমরা একটু শুনে আসি। অফিসার ফাহিম দেখতে পেল একটি গোডাউনে বেশ কিছু ছেলেপেলে একটি মেয়েকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। হঠাৎই সেই গোডাউন একজন ছেলে প্রবেশ করলো। ছেলেটি আর কেউ নয়, এমপির ছেলে জায়ান। জায়ান প্রবেশ করতে করতে বলে উঠল, আরে ফারিয়া বেবি, কেমন আছো তুমি? ওই তোরা ওকে উঠিয়ে এনেছিস কেন? তোরা জানিস না ও আমার কেরাস? ফারিয়ার চোখ বাঁধা ছিল, যার কারণে সে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎই একজন চোখ খুলে দিলেই ফারিয়ার সামনে দেখতে পায় জায়ান দাঁড়িয়ে। ফারিয়া জায়ানের উদ্দেশ্যে বলে উঠল, জায়ান, তুমি এসেছো? এরা আমাকে তুলে এনেছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। ওই তোরা আমার বেবিকে এইভাবে তুলে এনেছিস কেন? তোরা জানিস না আমার বেবিকে আমি কতটা ভালোবাসি? আরে বেবি, তুমি এখনো বুঝতে পারোনি এখানে তোমাকে কেন আনা হয়েছে? এখানে তোমাকে ওরা নয়, এখানে আমি তোমাকে কিডন্যাপ করে এনেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। না, আমি তোমার শরীরটাকে ভালোবাসি। এতদিনে আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, তোমার শরীরটা ভোগ করবো আজ। সি সি, আমি তোকে বিশ্বাস করে তোর ভালোবাসায় মগ্ন ছিলাম। আমি মাহিমের মতো ভালো মানুষকে অবহেলা করেছি তোর ভালোবাসা। সি, তুই আমার সাথে এটা করতে পারলি? ভালোবাসার নাটক করলি। সি, আমি আজকের পর থেকে তোকে ঘৃণা করি, ঘৃণা। আরে বেবি, তুমি আজকের পর থেকে কাউকে মুখ দেখাতে পারবে না। এই সমাজের মানুষকে তোমাকে আজ আমি ভোগ করবো। হা 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 হা। তোমার মতো কত মেয়েকে আমি আমার বিছানায় নিয়ে এসেছি,
তুমি তো একটা মাত্র, তোমাকে ভালোবাসা যায় না, তোমাকে এক রাত বিছানায় নেওয়া যায়। এরপর সেখানে রাকিব এসে উপস্থিত হয়। রাকিব জায়ানের উদ্দেশ্যে বলে উঠল, আরে ভাই, কথাই বলে যাবি, নে কাজ শুরু কর। আগে তুই, তারপর আমি। নে শুরু কর। জায়ান আস্তে আস্তে ফারিয়ার দিকে এগোতে থাকে। এমন সময় যেই না ফারিয়ার ওড়না ধরে টান দিতে যাবে, তখনই ওইখানে একটা স্নাইপারের গুলি এসে ওখানকার একজন ছেলের বুকে এসে গুলিটা লাগে। হঠাৎই এরকম হওয়ায় ওখানে থাকা সমস্ত ছেলেপেলে একটু অবাক হয়, কারণ কোথা থেকে স্নাইপারের গুলি এসে লোকটাকে ধ্বংস করে দিল জায়ান ভাবতেও পারছে না এখানে কি হচ্ছে। তখনই ওখানে দুজন কালো কোট মুখে মাস্ক পরিহিত দুজন আগন্তুক হঠাৎই তাদেরকে দেখে জায়ান কিছুটা বিস্মিত হয়ে রাগী গলায় বলে উঠল, ওই তোরা কে রে? আর আমাদের এইখানে কিভাবে এলি? তুই জানিস না আমরা কারা? আমরা তোর কি করতে পারি? জানের মায়া থাকলে এখান থেকে চলে যা, নয়তো তোকে আজ আমরা সবাই মিলে শেষ করে ফেলবো। জায়ানের কথা শুনে আগন্তুক আর তার বন্দুক বের করে ওখান থাকার সবাইকে মেরে ফেলে, শুধু বাঁচিয়ে রেখেছে জায়ান আর রাকিবকে। একজন আগন্তুক একটা মদের বোতল নিয়ে মদের ভেতরে কিছু একটা মিশিয়ে জায়ানের কাছে গিয়ে জায়ানের পায়ে একটা গুলি করে জায়ান ওখানেই যেন চিৎকার করে ওঠে। এরপর আগন্তুকটি মদের বোতল তার মুখের ভেতর ঢুকিয়ে দিল। এক কথায় আগন্তুক জোর করে খাইয়ে দিল। আর রাকিব কিছু না ভেবেই সেখান থেকে পালিয়ে যায়। হঠাৎ আগন্তুকটি রাকিব পালিয়ে যায়, আর অন্যদিকে ফারিয়া এটা দেখে অজ্ঞান হয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে জায়ান। তারপর একজন আগন্তুক ফারিয়ার কাছে এসে তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এই ফাঁকে জায়ান গুলি লাগা পা নিয়ে খোঁড়াতে পালাতে থাকে। একটা সময় পর জায়ান রাস্তার মাঝে এসে পড়ে। এরপর কি হয়েছে তা তো আপনারা সবই জানেন, নতুন করে আর কিছু বলতে হবে না। এতক্ষণ ধরে অফিসার ফাহিম আর একজন পুলিশ অফিসার ভিডিওটি পরক্ষণে দেখতেছিল। এমন সময় একজন পুলিশ অফিসার বলে উঠল, স্যার, তার মানে আমাদের ভাবনাই ঠিক হয়েছে। রকিব আমাদের ওই দিন সব মিথ্যা কথা বলেছে স্যার। আমাদের এখন কি করা উচিত? রাকিবকে গ্রেফতার করা? ওকে গ্রেফতার করা আমাদের ঠিক হবে না, কারণ ওর নিজের শাস্তি ও নিজেই পেয়ে যাবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, ওই কালপিটের থেকে কিছু বের করতে পেরেছো? ওই দিন ড্রাগসগুলো কোথায় পাচার করার কথা ছিল সেই সব কি জানতে পেরেছো? আর এর সাথে কে জড়িত আছে? স্যার, তাকে আমরা 2 দিনের ভিতর রিমান্ড দিয়েছি, কিন্তু সে মুখ খুলেনি স্যার। সে বলছে মরে যাবে, কিন্তু তাও মুখ খুলবে না। অনেক জানার চেষ্টা করেছি স্যার, কিন্তু মুখ খুলেনি। বলবে সব বলবে। একটু সবর করে দেখবে আপনি মুখ থেকে সব বেরিয়ে আসবে। এখনো সময় আসেনি, সময় আসলে সব জানতে পারবো। ততক্ষণে তোমরা ওকে একটু জামাই আদর করতে থাকো। এই বলে অফিসার ফাহিম সেখান থেকে চলে যান তার বাসায় নাকি একটু কাজ আছে। রাতের বেলা আয়সা একটা বেনারসি শাড়ি পরে বউয়ের মতো সেজে বসে আছে। লতা আর তার পাশে বসে গল্প করছে। এইদিকে চেয়ারম্যান সাহেব আকাশকে ডেকে পাঠায়। কিছু সময় পর ওখানে আকাশ এসে উপস্থিত হয়। চেয়ারম্যানের কাছে গিয়ে আকাশ বলে উঠল, বড় আব্বু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? কি হয়েছে? কোনো কি সমস্যা? আমাকে ডেকে পাঠালেন যে? আকাশ, আমি তোমাকে যে জন্য ডেকে পাঠিয়েছি, তুমি এখানে বসো, আমি বলছি। তারপর আকাশ চেয়ারম্যান আদনান সাহেবের পাশে বসতেই আদনান সাহেব বলে উঠল, জানো আকাশ, আজকে যদি আমার মেয়েটা আমার কাছে থাকতো তাহলে কতই না ভালো হতো। তুমি জানো তো আমার মেয়েটা ছোটবেলায় হারিয়ে গিয়েছে। আমি অনেক খুঁজেছি আমার মেয়েকে, কিন্তু কোথাও পাইনি। কিন্তু তুমি একটা কথা সবসময় মাথায় রেখো, যেখান থেকে পড়ে যাবে সেখান থেকে আবার উঠে দাঁড়াও। জীবন কখনো থেমে থাকে না। আশা করি আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছো। আজকে এই মেয়েকে দেখে আমার মনে হচ্ছিল ওই মেয়েটা আমার কত কাছের, জানো আকাশ। ওই মেয়েটা আমার কাছে যখন এসেছিল তখন আমার মনে হচ্ছিল আমার হারিয়ে যাওয়া মেয়ে আমার কাছে ফিরে এসেছে। আমার এমন মনে হচ্ছে সেই ছোট থেকেই আমি তোমাকে দেখে আসছি। তাই তুমি এমন কোনো কাজ করবে না যা এই সমাজের মাথা নত হয়। আশা করি আকাশ
তুমি আমার কথা বুঝতে পেরেছো? এতক্ষণ ধরে আকাশ চেয়ারম্যান আদনান সাহেবের কথাগুলো মন দিয়ে শুনছিল এবং কিছু আদনান সাহেব আকাশকে তার রুমে যেতে বলে। আকাশ রুমে চলে যায়। এর কিছু সময় পর আকাশের রুমে মাহিম উপস্থিত হয় এবং আকাশের উদ্দেশ্যে মাহিম বলে উঠল, কিরে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, নিচে সবাই অপেক্ষা করছে। কাজী সাহেব প্রায় চলে এসেছে। বড় আব্বু আমায় পাঠিয়েছে, তোকে নিয়ে যেতে বলল। তাড়াতাড়ি চল। কিছু সময় পর মাহিম আকাশকে নিয়ে নিচে চলে আসে। আকাশ নিচে এসে সোফায় বসে আয়শার পাশে এবং কিছু সময় পর কাজী সাহেব এসে বিয়ের কাজ সম্পূর্ণ করতে শুরু করে দেয়। আগে আয়শার কাছে এসে কাজী সাহেব বলেন, মা তুমি বলো তোমার বাবা মায়ের নাম কি? কাজী সাহেবের এই কথা শুনে আয়শা কাজী সাহেবকে কি বলবে ভেবে পায় না, কারণ সে তো তার বাবা মায়ের নামই জানে না। সে কি করে বলবে? তখন কাজী সাহেব আবারও জিজ্ঞেস করে, কি হলো মা, বলো তোমার বাবা মায়ের নাম কি? আমার বাবা মায়ের নাম কি আমি জানি না। আয়শার কথা শুনে কাজী সাহেব রেগে গিয়ে বলে উঠল, এই মেয়ে, তুমি কি আমার সাথে মশকরা করছো? তুমি বাবা মায়ের নাম জানো না অথচ বিয়ে করতে বসেছো? চেয়ারম্যান সাহেব, আমি এই বিয়ে পড়াতে পারবো না। এই মেয়ে কি বলে, সে নাই তার বাবা মায়ের নাম জানে না। কাজী সাহেবের এমন রাগী গলায় কথা শুনে চেয়ারম্যান সাহেব বলে উঠল, কাজী সাহেব, আপনি ওর বাবার জায়গায় আমার নাম দিন, আমি সাক্ষী দেব। এখন বিয়ের কাজ শুরু করেন আপনি। তারপর কাজী সাহেব সেটাই করলো। মেয়ের বাবার জায়গায় চেয়ারম্যান সাহেব নাম দিল। এরপর কাজী সাহেবের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করে দিল। 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আফজাল সাহেবের ছেলে আকাশ খানকে আপনি বিয়ে করতে রাজি থাকলে বলো মা কবুল। কাজী সাহেবের এ কথা শুনে আয়শা হাত পা শরীর থরথর করে কাঁপছে। কাজী কিছু সময় পর নীরবতা ভেঙে একটা দীর্ঘশ্বাস নিয়ে আয়শা বলে উঠল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আকাশের কাছে গিয়ে বলে উঠল, আদনান সাহেব, মেয়ে মিস আয়শা বেগমকে বিয়ে করতে রাজি থাকলে আপনি কি বলুন কবুল? আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে কাজ সম্পূর্ণ হলো। আপনারা দুজনে এখন স্বামী স্ত্রী। কিছু সময় পর করিম সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে সবাইকে এক এক করে মিষ্টি খাওয়াতে থাকে। দেখতে দেখতে এক এক করে বাসার সব মেহমানরা চলে যায় সবাই। রাতের বেলায় আকাশ আর মাহিম ওরা দুজন ছাদে আড্ডা দিতেই থাকে। অন্যদিকে এমপি সাহেব তো ক্ষেপে আছে, কেননা তার সন্তানের মৃত্যুর খুনিকে এখনও ধরতে পারেননি। প্রশাসনের লোকরা কিছু সময় পরই হঠাৎ করে এমপির ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে কোবরা কিং নাম দেখে এমপি চটজলদি ফোনটা রিসিভ করে। কানে নিতে উপাস থেকে কোবরা কিং বলে উঠল, এমপি, খবর পেয়েছি 200 কোটি টাকার ড্রাগস নাকি নষ্ট করে দিয়েছে কে? তুমি হয়তো ভুলে গেছো, আমার সাম্রাজ্যে হাত দিলে তার শুধু হাত নয়, তার মুন্ডুটা আমার পায়ের কাছে থাকে। আমি এটাও জেনেছি তোমার ছেলেকে নাকি চেকে মাফিয়া কিং হত্যা করেছে। এপাশ থেকে এমপি রাগে গিজগিজ করতে করতে বলে উঠল, জেকে আমার সাম্রাজ্য নষ্ট করেছে, আমি কিচ্ছু বলিনি। আমার সন্তানকে মেরেছে, আমি ওকে ছাড়বো না। যত তাড়াতাড়ি পারো তুমি ওকে ধ্বংস করো। তোমার হয়তো মনে আছে 17 বছর আগে আফজাল সাহেবকে যেভাবে আমরা খাঁচায় বন্দি করেছিলাম, ঠিক সেভাবেই এই জেকে মাফিয়াকে তার রাস্তা থেকে সরিয়ে ফেলো, যত তাড়াতাড়ি পারো। ওপাশ থেকে কোবরা কিং, রিল্যাক্স এমপি, রিল্যাক্স। আরে সব কাজে মাথা গরম করলে পরে নিজের কাছে তো নিজেই বন্দি হবে। সবসময় মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ওকে মারতে হলে ওর মাইন্ডে খেলতে হবে। যেভাবে আমরা আফজাল সাহেবকে আমাদের মাইন্ডে খেলেছিলাম, ঠিক সেইভাবে ওকেও আমাদের এই মাইন্ডের জালে বন্দি করতে হবে। আমার সাম্রাজ্য নষ্ট করেছে, কিন্তু আমার সাম্রাজ্য আরও দ্বিগুণ হবে। এবার সময় এসে গেছে তোমাকে আমার সাম্রাজ্য থেকে সরে যাওয়া। সাম্রাজ্য দ্বিগুণ হবে। তুমি তোমার দেশের প্রধানমন্ত্রীকে তার রাস্তা থেকে সরিয়ে সেই আসনে তুমি বসো, তবে না আমাদের এই সাম্রাজ্য আরও দ্বিগুণ হবে। এবার সময় এসে গেছে তোমাকে তোমার আসন থেকে মন্ত্রীর আসনে বসার। ততক্ষণে তুমি তোমার দেশের প্রধানমন্ত্রীকে মারার পরিকল্পনা শুরু করে দাও। আমি এখান থেকে আমার কিছু সেনা পাঠানো হবে,
যারা তোমার পরিকল্পনাকে সফল করতে সাহায্য করবে। আর হ্যাঁ, জ্যাকসনের বানানো সেই 2টি রোবট আর সেই 600 কোটি টাকার পেন ড্রাইভ, এগুলো কোথায় সেটা খুঁজে বের করতে পেরেছো? ওটা যত তাড়াতাড়ি পারো খুঁজে বের করো। ওটা আমার চাই। ওটাতে শুধু 600 কোটি টাকার নয়, ওটাতে আরো অনেক কিছু ইনফরমেশন আছে যা তোমার ধারণার বাইরে। যত তাড়াতাড়ি পারো ওই পেন ড্রাইভটা আমার চাই। এপাশ থেকে এমপি বলে উঠল, আমি তোমার সেই কাজটা আমার কাছে বন্ধুকে দিয়েছি, তুমি চিন্তা করো না কিং। আমি যত তাড়াতাড়ি তোমার সেগুলো খুঁজে বের করব, এবং খুব তাড়াতাড়ি। এই বলে এমপি কলটা কেটে দেয়। অন্যদিকে রাতের বেলায় আকাশ আর মাহিম দুজনে আড্ডা দিচ্ছে। হঠাৎই এমন সময় আকাশের বোন লতা এসে বলে উঠল, ভাইয়া তুমি এখনো ছাদের ওপর কি করছো? রুমে ভাবি একলা বসে আছে, সেদিকে খেয়াল আছে? তাড়াতাড়ি যাও রুমে। আর মাহিম ভাইয়া, তোমারও খবর আছে, ফাইয়া আপুকে ভালোবাসো, সেটা আমি জেনে গেছি। আর বড় আপুকে বলে দিব, আমার কাছে প্রমাণ আছে। বোন, তুই এটা করতে পারবি? তুই না আমার দুষ্টু মিষ্টি বোন। আজ থেকে তুই যা বলবি আমি তাই শুনবো। বড় আপুকে কিছু বলিস না। সত্যি বলছো? যা বলবো তাই শুনবে তো? তুই যা বলবি আমি তাই শুনবো। প্লিজ বোন, বড় আব্বুকে কিছু বলিস না। ঠিক আছে, বলবো না। আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, আর সাথে ফারিয়া আপুকেও নিতে হবে। মাহিম ফারিয়ার কথা শুনে মনটা খারাপ গেল। মাহিম কিছু না ভেবেই লতার উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা ঠিক আছে বোন, তুই যা বলবি তাই হবে। এতক্ষণ ধরে আকাশ তাদের দুজনের কথোপকথন শুনছিল। আকাশ একটা মুচকি হাসি দিয়ে ছাদ থেকে তার রুমে চলে যায়। রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই আয়শা এসে আকাশে পা ধরে সালাম করতে নিলে আকাশ 2 বাহু ধরে আয়শাকে বলে উঠল, আরে এটা কি করছো তুমি? তুমি নিশ্চয়ই জানো প্রতিটি মেয়ের বিয়ের পর তার স্থান হয় স্বামীর বুকে, স্বামীর পায়ে নয়। আর আমাদের এই বিয়েটা কোনো স্বাভাবিকভাবেই হয়নি। আমি ভাবতেও পারিনি আমাদের বিয়েটা এইভাবে হয়ে যাবে। আমি আমার এই বাস্তবতাটা মেনে নিয়েছি। ওখানে থাকা একটি গোলাপ ফুল হাতে নিয়ে আকাশ 2 হাঁটু ভাঁজ করে আয়শার সামনে বসে ফুলটা হাতে নিয়ে বলে উঠল, আয়শা, হবে কি আমার বাচ্চার আম্মু? হবে কি আমার পথ চলার সাথী? হবে কি ওই রাতের ছাদে একসাথে দুজনের চাঁদ দেখার সাথী? হবে কি একসাথে দুজনে হাতে হাত ধরে এগিয়ে যাওয়া? কথা দিচ্ছি কখনো তোমায় ছেড়ে যাব না, অনেক ভালোবাসবো তোমায়। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলি। আয়শা আকাশের হাতে থাকা ফুলটা হাতে নিয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, ছোটবেলা থেকেই আমি এতিমখানায় বড় হয়েছি, কিন্তু মা বাবার ভালোবাসা পাইনি কখনো। এখানে এসে একজন মায়ের মতো মা পেয়েছি, বোনের মতো বোন পেয়েছি, আমি আমার একটা পরিবার পেয়েছি। এখানে আমি তোমার এই হাতে হাত ধরে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাই। আমায় কথা দাও, তুমি আমায় কখনো ছেড়ে কোথাও চলে যাবে না। আমি তোমার মাঝে আমার সুখটাকে খুঁজে নিতে চাই। দেবে সেই সুখ আমায়? বলো না, দেবে কি আমায় সেই সুখ? কথা দিচ্ছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমার ওই ভালোবাসার মাঝে হারিয়ে যেতে চাই। দেবে কি আমায় তোমার মাঝে হারিয়ে যেতে? কথা দিচ্ছি কখনো তোমায় ছেড়ে যাব না। এই বলে আকাশ আর আয়শা তারা দুজন অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে কিছু সময় পর আকাশ আয়শাকে কোলে নিয়ে তাদের বিছানায় চলে যায়। একটা সময় পর আকাশ আর আয়শা ওরা দুজন গভীর ভালোবাসার মাঝে হারিয়ে যেতে থাকে। যাক না, সে ভালোবাসা মাঝে হারিয়ে তাদের এই ভালোবাসা যেন চিরকাল অটল থাকুক। আপনারা দোয়া করবেন তাদের জন্য। অন্যদিকে একটি অন্ধকার রুমে একটি লোককে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। লোকটি ছটফট করছে, কিছু সময় পর পর চিৎকার করে উঠছে যেন তাকে ছেড়ে দেয়। হঠাৎ অন্ধকার রুমে একজন প্রবেশ করে। সে আর কেউ নয়, কোবরা কিং। সে আসতেই ওখানে থাকা একজন লোক তার জন্য একটি চেয়ার আনে। কোবরা কিং চেয়ারে বসতেই হঠাৎ করে অন্ধকার রুমে লাইট জ্বলে উঠল। শিকল দিয়ে বাঁধা লোকটির নাম আফজাল সাহেব। উনি কোবরার উদ্দেশ্যে বলে উঠল, তুমি আর আমাকে কত কষ্ট দিবে? তুমি হয় আমাকে মুক্তি দাও, নয়তো আমাকে মেরে ফেলো। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর কত কষ্ট দিবে আমায়? বিগত 17 বছর ধরে আমায় এই অন্ধকার জগতে আটকে রেখেছো। আফজাল সাহেবের একথা শুনে কোবরা কিং হাসতে হাসতে বলে উঠল, আরে তোমাকে আমি ছেড়ে দেব,
কিন্তু একবারের জন্য নয়। যেখানে গেলে কেউ আর ফিরে আসতে পারে না, ঠিক সেখানেই তোমাকে পাঠিয়ে দেব। তবে 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 চিন্তা করো না, সময় আসলে সব হয়ে যাবে। আমার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি। যেদিন আমার উদ্দেশ্য হাসিল হবে সেদিন আমি তোমাকে ছেড়ে দেব। তোমার পুরো অস্তিত্বই বিলীন করে দেব তোমার। তুমি একসময় আমার সাম্রাজ্যকে ধ্বংস করেছিলে, সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো জ্যাকসনকে খুঁজে বের করা। আর তার সেই দুটি রোবট আর তোমার বন্ধু জ্যাকসনকে আমি একবার খুঁজে পাই, সেই দিন হবে আমার উদ্দেশ্য সম্পন্ন। আর সেই দিন হবে তোমাদের ধ্বংস। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমার উদ্দেশ্য হাসিল হতে চলছে। এই বলে কোবরা কিং ওখান থেকে চলে যায়। আর এইদিকে আফজাল সাহেব বলে উঠল, আমার ছেলে ঠিক একদিন আমার কাছে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমার ছেলে ঠিক আমার মতোই হবে, সম্মানের সাথে চলবে, সাহসের মতো লড়বে, কখনো নিজেকে দুর্বল প্রকাশ করবে না। একদিন আসবে আমার ছেলে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে, আর আমার ছেলেই তোকে একদিন ধ্বংস করবে। জানি না আমার মেয়ে কেমন আছে, আমার মেয়েটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, আর আমার ছেলেটাও আরও একদিন আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। পরের দিন সকালবেলা পানির ছিটাতে হঠাৎই আকাশের ঘুম ভেঙে যায়। হঠাৎ আকাশের মুখে পানি পড়ায় আকাশ লাফ দিয়ে উঠে দেখে আয়শা শাওয়ার নিয়ে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। আয়শাকে যেন অনেক সুন্দর লাগছে। সে নীল শাড়ি পরে, হাতে নীল রেশমি চুড়ি। আকাশ যেন এক ধ্যানে তাকিয়ে আছে। একটা সময় আকাশ চুপি চুপি গিয়ে আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় আয়েশা আকাশকে বলে উঠল, এই এই কি করছো কি? ছেড়ে দাও বলছি। কাল সারা রাত দুষ্টুমি করে মন ভরেনি তোমার? ছেড়ে দাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলছি। আরে তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তোমাকে আদর করবো না তো কাকে আদর করবো বলো তো? এখন আমার আদর করতে মন চাইছে। আকাশ এই বলে আয়েশার 2 ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে চুষতে থাকে এবং প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় আকাশ আয়েশাকে। আয়েশা কিছু বলতে যাবে তার আগে আকাশ ওয়াশরুমে চলে যায়। প্রায় 20 মিনিট পর শাওয়ার নিয়ে আকাশ বেরিয়ে আসে। আকাশ একটা নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো জেল দিয়ে এক সাইডে স্টাইলিশ করেছে। একদম হিরোদের মতো লাগছে। আয়েশা যেন আকাশের মাঝে হারিয়ে গেছে। আকাশ আয়েশার সামনে এসে তুড়ি বাজাতেই আয়েশার ধ্যান ফেরে। কিছু সময় পর লতা এসে নিচে খাবার খাওয়ার জন্য যেতে বলল। আকাশ আয়েশাকে নিয়ে খাবার খাওয়ার জন্য নিচে আসে, দেখে সবাই উপস্থিত আছে। আকাশ আর আয়েশা ডাইনিংয়ে বসতেই আকাশের মা এসে খাবার বেড়ে দিলে খেতে শুরু করে। কিছু সময় পর চেয়ারম্যান আদনান সাহেব বলে উঠল, আকাশ, আজকে বিকেলে তুমি আর আয়েশা আমাদের বাসায় একবার ঘুরে এসো। তোমার বড় আম্মু আজকে দুপুরের গ্রাম থেকে বাসায় আসবে, তাই আয়েশাকে নিয়ে যেও। আকাশ ঠিক আছে বলে খাবার খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে আকাশ তার রুমে চলে যায়। এদিকে আয়েশা আর লতা বসে বসে গল্প করতে লাগলো। এমন সময় বাসার ভেতরে ফারিয়া প্রবেশ করলো। মাহিম ফারিয়াকে দেখে সেখান থেকে উপরে চলে গেল। ফারিয়াকে দেখে লতা বলে উঠল, আরে ফারিয়া আপু, তুমি কেমন আছো? আর এই 2 দিন ধরে তুমি কোথায় ছিলে? আসো পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমাদের ভাবি আয়শা, আর ভাবি এ হলো ফারিয়া আপু। লতার মুখ থেকে ভাবি নামটা শুনে একটু অবাক হয়ে ফারিয়া বলে উঠল, ভাবি? ভাবি মানে? আকাশ বিয়ে করেছে, আমাকে জানালো না কেন? তখন লতা সব ঘটনা খুলে বলল ফারিয়াকে। ফারিয়া সব শুনে বলে উঠল, এত কিছু হয়ে গেল, তবে আয়েশা আর আকাশ দুজনকে কিন্তু খুব ভালো মানিয়েছে। এইভাবেই তারা 3 জন গল্প করতে লাগলো। অন্যদিকে অফিসার ফাহিম থানায় এসে সবেমাত্র বসেছে। এমন সময় একজন পুলিশ অফিসার এসে একটা ফাইল এগিয়ে দিয়ে বলতে লাগলো, স্যার, কালকে যেই লাশটা পাওয়া গেছে ওই লাশটা আর কারণ না, সেটা এই শহরের এমপি শাহরিয়ার খানের ভাইয়ের ছেলে ইকবাল খানের। এই কথা শুনে অফিসার ফাহিম দেরি না করে এমপির বাসায় যাওয়ার জন্য রওনা হলো। প্রায় 1 ঘন্টা পর এমপির ভাই ইকবালের বাসায় পৌঁছে দেখে চারিদিকে মানুষের আনাগোনা আর কান্নার শব্দ। অফিসার ফাহিম কাছে যেতে এমপি রাগী গলায় বলে উঠল, এই অফিসার,
তোদের প্রশাসনের লোকেরা কি করছে? প্রথমে আমার ছেলে, এরপর আমার ভাতিজা। কি করছিস তোরা এখনো পর্যন্ত? খুড়িকে খুঁজে বের করতে পারিসনি? যত তাড়াতাড়ি পারিস খুঁজে বের কর। দেখুন স্যার, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। খুনিকে ধরার আমরা খুব শীঘ্রই খুনিকে ধরবো স্যার। এ বলে অফিসার ফাহিম সেখান থেকে চলে যায়। বিকেলবেলায় আকাশ আয়েশাকে নিয়ে তার বড় আব্বুদের বাসায় আসতেই আদনান সাহেব তাদের দুজনকে দেখে বাসার ভেতরে নিয়ে যায়। ওরা রুমে বসতেই এমন সময় আকাশের ফোন আসে। আকাশ ফোনটা রিসিভ করে ফোনের উপাস থেকে কি বলল তার শোনা গেল না। কিছু সময় পর কলটি কেটে আয়েশার উদ্দেশ্যে বলে উঠল, আয়েশা, আমাকে যেতে হবে, আমি একটু পর চলে আসবো, কাজ আছে। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। আর এইদিকে আদনান সাহেব তার স্ত্রীকে ডাকতে থাকে, রাইমা, রাইমা, আরে কোথায় গেলে? দেখে যাও কে এসেছে। আদনান সাহেব রুমে গিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে দেখে তার স্ত্রী একটা ছেলের ছবি নিয়ে কান্না করছে। এটা দেখে আদনান সাহেব রাগী গলায় রাইমা বেগমকে বলে উঠল, রাইমা, তোমাকে না বলেছি তুমি ওই ছেলের জন্য আর কান্না করবে না। যে ছেলে আমাদের সমানের কথা ভাবে না, সে ছেলে আমাদের ওপর দিয়ে চলতে শিখে, সেই ছেলের জন্য তুমি কান্না করছো। তোমাকে না কতবার বলেছি তুমি ওই ছেলের জন্য আর কান্না করবে না। তখন রাইমা আদনান সাহেবের উদ্দেশ্যে কান্না জড়িত গলায় বলে উঠল, আর কত অভিমান করে থাকবে তুমি? বিগত 7 বছর ধরে আমাদের ছেলে আমাদের থেকে অনেক দূরে। জানি না আমাদের ছেলে কেমন আছে। এবার অন্তত সব ভুলে গিয়ে ছেলেকে মেনে নাও। রাইমা, তোমাকে আমি অনেকবার বলেছি, এখনো বলছি, তুমি ওই ছেলেকে ভুলে যাও। এসব কথা ছাড়ো, ওই বিষয় নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। এখন চলো, আকাশের বউকে দেখবে, চলো। তারপর আদনান সাহেব আর রাইমা বেগম আয়েশার কাছে এসে রাইমা বেগম আয়েশাকে বুকে জড়িয়ে নিল। রাইমা বেগমের মনে হচ্ছে এই মেয়ে তার কত আপন। হঠাৎ করেই আদনান সাহেবকে বাসার বাইরে কে যেন ডাকছে। আদনান ওদেরকে কথা বলতে বলে বাইরে যায়। এদিকে রাইমা বেগম আয়েশাকে বলে উঠল, তোমার নাম কি মা? জি আইসা। আপনাকে দেখে আমার এমন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে আপনি আমার অতি আপন। হঠাৎ করে রাইমা বেগমের একটা দিকে চোখ আটকে যায়। আয়েশার গলায় একটি লকেট। সেই লকেটটা দেখে রাইমা বেগম বলে উঠল, এ কি মা, তোমার গলায় এই লকেটটা তুমি কোথায় পেয়েছো? আর এই লকেটটা কার জানো? তুমি কি করে পেলে এই লকেটটা? এই লকেটটা আমার গলায় ছোটবেলা থেকেই আছে। আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছি। আমি এই লকেট কখনো খুলে দেখিনি, জানিও না এই লকেটে কি আছে। ছোটবেলা থেকেই এই লকেটটা শুধু আমার কাছেই আছে। রাইমা বেগম আয়েশাকে বুকে জড়িয়ে নিয়ে কান্না জড়িত গলায় বলে উঠল, তার মানে তুমি আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে আয়েশা? এই লকেটটা তোমার দাদু, তোমার যখন বয়স 3 বছর, তখন তোমার দাদু তোমার জন্য এই লকেটটা বানিয়ে দিয়েছিল। আজ থেকে 17 বছর আগে তুমি আমাদের থেকে হারিয়ে গিয়েছিলে। তুমি সেই আমাদের মেয়ে মায়েশা। আমাকে একটা বার মা বলে ডাকো না। মা, তুমি আমার মা। মা জানো মা, আমি সব সময় চাইতাম আল্লাহ যেন আমার বাবা মায়ের কাছে আমাকে ফিরিয়ে দেয়। আজকে দেখো, আজকে আমি আমার বাবা মাকে পেয়ে গেছি আমার বাবা মাকে। এমন সময় আদনান সাহেব রুমে প্রবেশ করতেই রাইমা বেগম আদনান সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, ওগো, এই দিকে আসো, দেখো আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে। আজ থেকে 17 বছর আগে হারিয়ে যাওয়া সেই মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে। এই দেখো, ছোটবেলায় এই লকেটটা তার দাদু বানিয়ে দিয়েছিল। তোমার মনে আছে এটা আমাদের সেই মেয়ে? আজ থেকে প্রায় 17 বছর আগে হারিয়ে গিয়েছিল আমাদের মেয়ে আমাদের বুকে ফিরে এসেছে। রাইমা বেগমের কথা শুনে আদনান সাহেব আয়েশার কাছে এসে বলে উঠল, তার মানে তুমি আমাদের সেই মেয়ে যে কিনা আজ থেকে 17 বছর আগে হারিয়ে গিয়েছিল। আমি তোমাকে প্রথমে দেখে আমার মনে হচ্ছিল তুমি আমার অতি কাছের কেউ। আল্লাহর কাছে সব সময় চাইতাম আমার মেয়েকে যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। আজ আমাদের মেয়েকে ফিরে পেয়েছি। আদনান সাহেব আর রাইমা বেগম তারা দুজনে তাদের মেয়েকে ফিরে পেয়ে তারা যেন অনেক খুশি। এমন সময় করিম সাহেব চেয়ারম্যানের বাসায় এসে চেয়ারম্যানকে ডাকতে থাকে।
চেয়ারম্যান বাইরে আসতেই করিম সাহেব বলে উঠল, কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনাকে দেখে এত খুশি খুশি মনে হচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে? করিম সাহেব, আজ আমি ভীষণ খুশি, কারণ আজ থেকে 17 বছর আগে আমার মেয়ে হারিয়ে গিয়েছিল, তাকে ফিরে পেয়েছি। সে আর কেউ না, আয়েশা। করিম সাহেব, এই এলাকায় সবাইকে মিষ্টি মুখ করাও আর সবাইকে বলে দিও আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। সে না হয় খাওয়ালাম। আচ্ছা, যেটা বলতে এসেছিলাম, সামনে ইলেকশন, এবারে আপনার বিপরীত দলে এমপি সৈয়দ খানের ছোট ভাই ইকবাল খান দাঁড়িয়েছে। আজকে হুমকি দিয়ে গেছে, এবার ভোট যেন তাকে দিই। আদনান সাহেব এর কথা শুনে কিছুটা বিস্মিত হয়। এরপর করিম সাহেবকে বলে এই বিষয় নিয়ে পরে কথা বলবে ঠিক করে। এইভাবে কিছুক্ষণ পর আদনান সাহেবের সাথে করিম সাহেব কথা বলা শেষ করে। করিম সাহেব ঠিক আছে বলে চলে যায়। সন্ধ্যাবেলায় আদনান সাহেব বসে আছে সোফায়, চোখে মুখে খুশির আভাস। এমন সময় আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে আদনান সাহেবকে বেশ খুশি দেখাচ্ছে। আকাশ কাছে গিয়ে আদনান সাহেবকে বলে উঠল, কি হয়েছে বড় আব্বু, আপনাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কোনো কিছু হয়েছে? আয়েশা, মা কোথায় গেলে? বাইরে আসো। আকাশ একটু অবাক হলো আদনান সাহেবের এই কথা শুনে, কারণ আয়েশাকে মা বলে ডাকছে। আয়েশাকে রাইমা বেগম নিয়ে আসে নিচে। আসতেই আকাশের একটা জিনিসের উপর চোখ আটকে যায়। দেখে আয়েশার গলায় একটি সোনার হার। আকাশ এটা দেখে তার বড় আব্বুকে বলে উঠল, বড় আব্বু, এই সোনার হারটা তো তুমি তোমার মেয়ের জন্য বানিয়েছিলে, আর বলেছিলে যেদিন আমার মেয়ে ফিরে আসবে সেদিন এই হারটা দেওয়া হবে, কিন্তু আপনি এটা আয়েশাকে কেন দিলেন? কিছু বুঝলাম না। আকাশের এই কথা শুনে আয়েশা আকাশকে বলে উঠল, বাবা মা আমাকে এই সোনার হারটা দিয়েছে দেখে তোমার কি খুব চলছে? তাই না? হুম। বাবা মা মানে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ওরা দুজন এই নিয়ে ঝগড়া করতে থাকে। এক সময় পর আদনান সাহেব বলে উঠল, কি শুরু করছো তোমরা দুজনে? থামো তোমরা। আয়েশা মা, তুমি ভেতরে যাও, আমার আকাশের সাথে কিছু কথা আছে। আকাশ, তুমি এখানে এসো, বসো, তোমার সাথে কিছু কথা আছে। এরপর আকাশ আদনান সাহেবের কাছে গিয়ে সোফায় বসতেই আদনান সাহেব বলতে শুরু করলো, আকাশ, আজ থেকে 17 বছর আগে আমার যে মেয়ে হারিয়ে গিয়েছিল সে আর কেউ না, সে আয়েশাই। তুমি হয়তো অবাক হচ্ছ শুনে, তাহলে শোনো। তারপর আদনান সাহেব আকাশকে সব খুলে বলল। সব শুনে আকাশ বলে উঠল। এভাবে চেয়ারম্যান, আদনান সাহেব আর আকাশ দুজনে গল্প করতে থাকে। আর এইদিকে এই শহরে এমপি প্রধানমন্ত্রীকে কিভাবে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা করতে থাকে। আর অন্যদিকে অফিসার ফাহিম থানায় এসে তার ড্রেসকে বসে কিছু ফাইল ঘাটাঘাটি করতেছিল। এমন সময় তার মনে হলো ওই দিন রাফির লাশের পাশে যে বক্সটি পাওয়া গেছিল, ওই বক্সটি খুলে দেখে একটি চিঠি। অফিসার ফাহিম চিঠিটা ভাঁজ খুলে পড়তে থাকে।